হ্যালো 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 এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আমি কয়েক মিনিট লেট, আমি আন্তরিকভাবে দুঃখিত। সো কয়েক মিনিট লেটের কারণ হচ্ছে অফিসে আজকে আমি একা, নামাজের পরে আমি একা একা আসছি, যার কারণে পুরো সেট আপটা করতে একটু সময় লাগছে। সো আশা করি তোমরা সবাই এতক্ষণে আমার সাথে যুক্ত হয়ে গেছো, অলরেডি অনেককে দেখতেছি লাইভে। সো যারা যারা যুক্ত হয়ে গেছো, তারা যারা যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময় ক্লাসটি শুরু করব। আজকে আমরা তড়িৎ রসায়ন পড়বো। এক ক্লাসেই তড়িৎ রসায়নের ইচ অ্যান্ড এভরিথিং আমি কভার করে দেওয়ার ট্রাই করব, যদি পারি, আর না পারলে আমি আরেকটা ক্লাস নিব, ঠিক আছে? সো আমি সেভাবেই তোমাদের জন্য স্লাইড মেক করে কন্টেন্ট ডেভেলপ করে নিয়ে আসছি। ইনশাল্লাহ তোমরা যদি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করো, সো তোমাদের প্রত্যেকটা জিনিসপত্র আজকে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা একটু জাস্ট কমেন্টে জানাও যে আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা এবং তোমার হচ্ছে বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আর তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। যারা যারা আমাকে সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম সালাম। ইনশাল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। সো আজকের ক্লাসটা নিয়ে আমি অনেক এক্সাইটেড, কারণ তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা খুবই মজার একটা চ্যাপ্টার। আমার কাছে মনে হয় আমার যেই মানে অ্যাডমিশন এবং এইচএসসি জার্নিতে তড়িৎ রসায়ন ছিল আমার জন্য একটা ভরসার জায়গা। কারণ জৈব রসায়নে আমি খুবই কাঁচা ছিলাম, জৈব যৌগে আমি খুবই কাঁচা ছিলাম। মানে ধরো জিনিসপত্রগুলো বুঝতাম না, ফিল করতাম না, জাস্ট গতানুগতিক কিছু জিনিসপত্র মুখস্থ করে যে ওইটা পরীক্ষার হলে লিখে আসতাম। বিশেষ করে প্রশ্নগুলা ধরতে পারতাম না, প্রশ্নগুলো অনেক বেশি ট্রিকি করতো, মানে উদ্দীপকটা ট্রিকি করতো। সো ওই জায়গাতে পরিবেশ রসায়ন, পরিমাণগত এবং তড়িৎ, এই তিনটা ছিল হচ্ছে ভরসার জায়গা। এই তিনটা থেকে আমাকে নাম্বার তুলতে হবে। এর ভিতরে তড়িৎ রসায়ন থেকে যেহেতু কোয়েশ্চেন পেঁচায় না, তড়িৎ রসায়ন থেকে অনায়াসে পারা যাইতো, ঠিক আছে? সো সেই সেন্স থেকে তড়িৎ রসায়ন সবসময় করতাম। তো তড়িৎ রসায়নের যে অল্প কিছু জায়গা আছে, যেই জায়গাগুলো পড়াশোনা করলেই আমাদের পড়াশোনাগুলো গুছিয়ে যায়, আমরা টোটাল আজকে ক্লাসটাতে ওই অংশটাতেই ফোকাস করব, যে অংশটা তোমার হচ্ছে সলিউশন করলে আমাদের সবকিছু গুছিয়ে যাবে, ঠিক আছে? সো ঠিক আছে, আমরা যারা যারা হচ্ছে ইতিমধ্যে জয়েন করে ফেলছি, ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দিব। আমরা দেখতে পাচ্ছি অনেকে আমরা যুক্ত হয়ে গেছি। সো ভাইয়া সাউন্ড একটু কেমন জানো, সাউন্ড কেমন জানো বলতে কি বুঝাচ্ছ? দাঁড়াও আমি একটু শুনি। কেমন জানো, সাউন্ড কেমন? ওকে। সো ঠিক আছে, সাউন্ড যেমন আছে এভাবেই তোমাকে একটু অ্যাডজাস্ট করা লাগবে। কারণ হচ্ছে যে সেটআপে আমি খুব বেশি চেঞ্জ করতে পারবো না। এখানকার যে সেটআপ, এই ব্যাপারটার সাথে আমি অত বেশি অ্যাডজাস্টেড না। সো টোটালটা আমি যেহেতু করলাম, আমি এখনো অত বেশি চেঞ্জেস করতে পারবো না। সেটিংস এন্ড অন্যান্য জায়গাতে যেমনই আছে তোমাকে একটু অ্যাডজাস্ট করা লাগবে। সো আমরা তড়িৎ রসায়নের আজকের ক্লাসে প্রথমে আমরা শুরু করবো হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র থেকে। ফ্যারাডের প্রথম সূত্র থেকে কেন শুরু করব? কারণ হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র থেকে এক সেট কোশ্চেন তুমি পাবে। এখন ফ্যারাডের প্রথম সূত্র, টোটাল জিনিসটা আমরা একটু বুঝে আসবো, বুঝতে বুঝতে তারপর আমরা সামনে আগাবো। সো ফ্যারাডের প্রথম সূত্র কি বলে? আমরা জানি যে তড়িৎ প্রকোষ্ঠ বা কোষ, এটা সম্পর্কে আমরা আই গেস সবাই জানি। সো আমরা যদি একটা তড়িৎ প্রকোষ্ঠ বা কোষের দিকে তাকাই, এইটা ধরো একটা তড়িৎ প্রকোষ্ঠ বা কোষ। এর ভিতরে তোমার হচ্ছে এখান থেকে তুমি একটা ব্যাটারি সেট করলাম, ঠিক আছে? একটা ব্যাটারি সেট করলাম, তড়িৎ প্রকোষ্ঠ বা কোষের ভিতরে তুমি একটা ব্যাটারি সেট করলাম। তো তুমি যখন একটা তড়িৎ প্রকোষ্ঠ বা কোষের ভিতর ব্যাটারি সেট করবা, তখন এখান থেকে তুমি কিউ পরিমাণ চার্জ দিবা, রাইট? এখান থেকে কিউ পরিমাণ চার্জ দিবা। সো কিউ পরিমাণ চার্জ তুমি যদি এখান থেকে দাও, তাহলে এই প্রকোষ্ঠর ভিতরে আমাদের একটা পার্ট আছে হচ্ছে অ্যানোড, আর একটা পার্ট আছে হচ্ছে আমাদের ক্যাথোড। সো আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। সো এই চার্জ দিলে তোমার অ্যানোডে বা ক্যাথোডে চার্জ জমা হবে, মানে চার্জগুলো যাবে। সো আমাদের ফ্যারাডের প্রথম সূত্র বলতেছে যে যদি কোনো একটি তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা কিছু পরিমাণ চার্জ দিই, তাহলে অ্যানোডে বা ক্যাথোডে যেই পরিমাণ ধাতু সঞ্চিত বা দ্রবীভূত হয়, সেই ধাতুর পরিমাণ প্রবাহিত চার্জের পরিমাণের সমানুপাতিক। সো আমি অনেকগুলো কথা বলে ফেললাম, মুখস্থ তোমার হচ্ছে বইয়ের লাইন, যে লাইনগুলো আমি তোমাকে লিখে দিই না, তোমরা বই থেকে অনেকে পড়ছো, আমরা জাস্ট ওইটাকে আরেকটু তোমার হচ্ছে আরেকটু সামনের দিকে নিয়ে যাবো, ঠিক আছে? সো এখানে যেই জিনিসটা বলছে যে এই জায়গাতে অ্যানোড থেকে কিছু পরিমাণ ধাতু সঞ্চিত বা ক্ষয় হবে, ক্যাথোড থেকে কিছু পরিমাণ ধাতু সঞ্চিত বা ক্ষয় হবে। কোনটাই ক্ষয় হয় কোনটা জমা হয় ওটা আমরা সামনের দিকে দেখব। তো এই জায়গাতে তোমার এই জায়গাতে একটা সলিউশন আছে, এই সলিউশনের ভিতরে ধাতু হয় ক্ষয় হয়ে সলিউশনের ভিতরে চলে আসবে, অথবা সলিউশন থেকে যে আমার ক্যাথোডে জমা হবে। সো এই কি পরিমাণ ধাতু সঞ্চিত বা জমা হবে, মানে সঞ্চিত হবে বা ক্ষয় হবে, তার পরিমাণকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি।
আর এই যে এই জায়গাতে একটা ব্যাটারি আমরা নিছি, এই ব্যাটারিতে তোমার ধরো হচ্ছে কি পরিমাণ চার্জ তুমি প্রবাহিত করতেছো, এখান থেকে ধরো একটু একটু করে চার্জ আসতেছে, এখান থেকে একটু একটু করে চার্জ আসতেছে। তো কি পরিমাণ চার্জ আমাদের এই অ্যানোডে বা ক্যাথোডে আসতেছে, সেই চার্জের পরিমাণকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি। সো ফ্যারাডের প্রথম সূত্র অনুযায়ী বলতেছে তোমার হচ্ছে অ্যানোডে বা ক্যাথোডে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ তার ভিতর দিয়ে প্রবাহিত চার্জের পরিমাণের সমানুপাতিক, অর্থাৎ ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ। আবার বলি, অ্যানোডে বা ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে, সেই সঞ্চিত ধাতুর পরিমাণ ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কি পরিমাণ চার্জ তুমি ওর ভিতরে দিবা। তাহলে এখানে আমি যদি একটু সাইড নোট দিই, এইটা হচ্ছে সঞ্চিত পদার্থের পরিমাণ বা দ্রবীভূত পদার্থের পরিমাণ, সঞ্চিত বা দ্রবীভূত পদার্থ, ঠিক আছে, সঞ্চিত বা দ্রবীভূত পদার্থ, রাইট? ওকে, গ্রেট। সো এটা হচ্ছে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থ। আর কিউটা কি? কিউ হচ্ছে আমার চার্জ। ওকে, কিউ হচ্ছে আমার চার্জ। সো এই যে দুইটা জিনিস আমরা দেখলাম, এর পরবর্তী লাইনে আসি। এখন এই জায়গাতে যে সমানুপাতিক চিহ্নটা আছে, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমরা এখানে একটা জেড পাই। জেডটা কি? জেডটা হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেডটা কি? জেডটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখন যে কোনো একটা সমানুপাতিক তুললে সেখানে একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্ট যদি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হয়, সো এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক দ্বারা কি বোঝাচ্ছে? আসলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক দ্বারা কি বোঝাচ্ছে? ধরো যদি আমরা এখান থেকে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করি, 1 কুলম্ব চার্জ প্রবাহিত করি, 1 কুলম্ব চার্জের জন্য এই অ্যানোড থেকে কি পরিমাণ ক্ষয় হবে বা ক্যাথোডে কি পরিমাণ জমা হবে, তার পরিমাণকে আমরা বলি হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে, এটা আরো কিভাবে বুঝবো, এটা আরো বোঝার জন্য দেখো আমরা এই জায়গায় একটু খেয়াল করি। আমরা এই কিউ এর জায়গায় 1 কুলম্ব যদি চার্জ প্রবাহিত করি, তাহলে দেখো 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলেই ডাব্লিউ ইকুয়ালস টু জেড হয় না? সো 1 কুলম্ব চার্জের জন্য অ্যানোডে বা ক্যাথোডে কি পরিমাণ সঞ্চিত বা দ্রবীভূত হবে, সেটাই হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে 1 কুলম্ব চার্জের জন্য যে পরিমাণ সঞ্চিত বা দ্রবীভূত হয়। এখন আমরা যদি এই পর্যন্ত বুঝে থাকি, আমাদের এখানে জেড এর একটা ভ্যালু আছে। জেড এর ভ্যালু কি আমাদের মনে রাখতে হবে? জেড এর ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে এম ডিভাইডেড বাই ইএফ। এটা আমরা একটু মনে রাখবো, কেমন? জেড এর ভ্যালু মনে রাখবো আমরা, যে জেড এর ভ্যালু হচ্ছে এম ডিভাইডেড বাই ইএফ। সো এই যে জেড এর ভ্যালু আমরা এখান থেকে নিলাম এম ডিভাইডেড বাই ইএফ, এইটাই আমরা যদি এখন এখানে বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি দেখো, ডাব্লিউ ইকুয়ালস টু জেড এর ভ্যালু বসাও এম ডিভাইডেড বাই ইএফ, আর সাথে আছে হচ্ছে আমাদের কিউ। সো আমরা ডাব্লিউ ইকুয়ালস টু এম কিউ ডিভাইডেড বাই ইএফ পাচ্ছি। এখন আমরা পদার্থবিজ্ঞানে একটা ফর্মুলা পড়ছিলাম, মনে আছে কিনা, যে কিউ পরিমাণ চার্জ আমরা কোন একটি পরিবাহী পদার্থের ভিতর দিয়ে যদি টি সময়ে প্রবাহিত করি, তাহলে টি সময়ে প্রবাহিত হয় কিউ পরিমাণ চার্জ, একক সময়ে প্রবাহিত হয় কিউ ডিভাইডেড বাই টি পরিমাণ চার্জ। আর একক সময়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা তড়িৎ প্রবাহ আই বলি। সো এখান থেকে আমরা কিউ এর ভ্যালু পাই কিউ ইকুয়ালস টু আইটি। সো এই জায়গাতে আমরা দেখো এই কিউ ইকুয়ালস টু আইটি টা বসাতে পারি। সো ডাব্লিউ এর জায়গায় আমরা ডাব্লিউ ইকুয়ালস টু বসাবো হচ্ছে এম আইটি ডিভাইডেড বাই ইএফ। সো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাতে ভালো করে খেয়াল করে দেখবা, এই ফর্মুলাতে আমাদের এই যে আইটা আসলো, আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ মানে কি? একক সময়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হয়। আর কিউ মানে কি? কিউ মানে ছিল হচ্ছে টোটাল চার্জ। দুইটা কিন্তু এক জিনিস না, একটা হচ্ছে চার্জের পরিমাণ আর একটা হচ্ছে তড়িৎ প্রবাহ। সো আমাদের প্রশ্নের ভিতরে উল্লেখ থাকবে যে এটা কি তড়িৎ প্রবাহ নাকি চার্জের পরিমাণ, এটা কি তড়িৎ প্রবাহ নাকি চার্জের পরিমাণ। সো আই এবং কিউ দুইটা আলাদা আলাদা জিনিস। সো এটাকে আমাদের আইডেন্টিফাই করতে হয়। এখন আমরা এই পর্যন্ত ফর্মুলা সবাই শিখছি, ডাব্লিউ ইকুয়ালস টু এমআইটি বাই ইএফ। এখন এই পর্যন্ত ফর্মুলা দিয়ে সত্যি কথা বলতে আমরা সব ম্যাথ করতে পারবো না। তোমরা যারা যারা এই ফর্মুলাটা আগেই দেখে আসছো, তোমরা তো খুবই ভালো, আগে দেখে আসছো, বাট এই পর্যন্ত ফর্মুলা দিয়ে আমরা সব ম্যাথ করতে পারবো না। সো এই পর্যন্ত ফর্মুলা দিয়ে যদি সব ম্যাথ করতে পারবো না, আমরা এখান থেকে আরেকটু অ্যাডভান্স দেখবো। আমি জানি না অন্য কোনো টিচার তোমাকে আগে কখনো দেখিয়েছে কিনা, বাট আমি তোমাকে এখন দেখাবো, তো এটা দেখার জন্য একটু প্রস্তুত হও। সো আমরা একটু অ্যাডভান্স দেখবো। দেখো এই এমটাকে ডাব্লিউ এর নিচে নিয়ে আনা যায়, তাই না? ডাব্লিউ এর নিচে যদি নিয়ে আনি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু আইটি ডিভাইডেড বাই ইএফ। তো দেখো তো ভালো করে খেয়াল করলে এই ডাব্লিউ ডিভাইডেড বাই এম মানে কি পাও তুমি? এন পাও না? সো যদি কোথাও আমরা এন পাই,
তো আগে আমরা পরিমাণগত রসায়ন যখন শিখছি তখন আমরা দেখছিলাম যে এন পাওয়া মানে সবকিছু পেয়ে যাওয়া। সো এন পাওয়া মানে যদি সবকিছু পেয়ে যাওয়া হয় তাহলে আমরা পরের স্লাইডে যাই, এন্ড পরের স্লাইডে আমরা একটু দেখি, আমরা দেখলাম যে এন ইকুয়ালস টু আমরা পেলাম ডাব্লিউ ডিভাইডেড বাই এম, তাই না, আর আমরা পেলাম আইটি ডিভাইডেড বাই ইএফ। সো ডাব্লিউ বাই এম ইকুয়ালস টু আইটি ডিভাইডেড বাই ইএফ পেয়েছিলাম। এখান থেকে আমরা দেখতেছি যে এন ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম আইটি ডিভাইডেড বাই ইএফ। এখন এন এর আরো ফর্মুলা আছে না, এন এর ফর্মুলা কি, এসটিপি তে আমাদের ফর্মুলা ছিল ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটার, এসএটিপি তে আমাদের ফর্মুলা ছিল ভিএল ডিভাইডেড বাই 24.8 লিটার। এছাড়া আমাদের ফর্মুলা ছিল এন ইকুয়ালস টু ভিএস, এছাড়া আমাদের ফর্মুলা ছিল এন ইকুয়ালস টু পিভি ডিভাইডেড বাই আরটি, ঠিক আছে, তাই না। এছাড়া আমাদের ফর্মুলা ছিল এন ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই এনএ। সো এই যে ফর্মুলাগুলো আমরা এখানে লিখে নিলাম, এই সমস্ত ফর্মুলা, এই যে ফর্মুলাগুলো আমরা এখানে লিখলাম, এই সমস্ত ফর্মুলাগুলো দিয়ে আমরা এখন কিন্তু ম্যাথ করতে পারবো। এই সমস্ত ফর্মুলাগুলো দিয়ে আমরা এখন ম্যাথ করতে পারবো, যে কোনো ফর্মুলা, এগুলোর ভিতরে যে কোনো ফর্মুলা দিয়ে আমরা এখন যে কোনো ম্যাথ করতে পারবো। কিরকম ভাবে, আমরা বিভিন্ন টাইপের ম্যাথ একটু দেখবো। তার ভিতরে আমরা একটু আগে একটু বোঝার চেষ্টা করি। দেখো এই জায়গাতে এই অংশটা হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন, জাস্ট এই অংশটা হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন, বাকি টোটাল অংশ কিন্তু মোলের হিসাব, পরিমাণগত রসায়ন। অর্থাৎ আমরা এই মোলের ফর্মুলা দিয়ে তড়িৎ রসায়ন এবং পরিমাণগত রসায়নকে কানেক্ট করতেছি। এই যে তড়িৎ রসায়ন এবং পরিমাণগত রসায়নকে কানেক্ট করলাম, এখন আমরা যে কোনো ক্যালকুলেশন ইজিলি করে ফেলতে পারবো। সো আমি যা কিছু এতক্ষণ পর্যন্ত তোমাকে বুঝিয়েছি, এগুলো তোমরা বুঝছো কিনা একটু জাস্ট কমেন্টে আমাকে বলো, কমেন্টে বলো। ওকে, ফয়সাল হোসেন বলছে কেমিস্ট্রি ভালো লাগে না, ইস ইস, কেমিস্ট্রি ভালো লাগে না। ওকে ওকে, আর আজকে লাস্ট ক্লাসটা করার দরকার ছিল। ওকে, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমাদের পরিমাণগত রসায়নের যে এমসিকিউ সলভ ক্লাসটা দেওয়ার কথা ছিল, এটা আমি অলরেডি ইউটিউবে আপলোড করে দিছি। সো ইউটিউব থেকে তোমরা পরিমাণগত রসায়নের এমসিকিউ সলভ ক্লাসটা দেখে নিবা, তাহলে তোমাদের পরিমাণগত রসায়নের এমসিকিউ গুলা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো এমসিকিউ গুলা যদি ক্লিয়ার হয়ে যায়, দেন তুমি ওই এমসিকিউ গুলা ওখান থেকে কভার করে নিয়ে পরিমাণগত রসায়ন থেকে দেখবা সবকিছু তুমি পাচ্তেছো। সো আমরা এখানে এখন যেটা করলাম, আমরা তড়িৎ রসায়নের সাথে পরিমাণগত রসায়ন কানেক্ট করে ফেললাম। এখন আমরা এই ফর্মুলা দিয়ে ম্যাথ করব। সো ম্যাথ করার ক্ষেত্রে আমাদের আরেকটু জিনিস মনে রাখতে হবে। দেখো এই জায়গাতে ফর্মুলা কিন্তু অনেকগুলা ফরম্যাট তৈরি হবে। ফর্মুলার কি কি, আগে আমরা এই অংশটা লিখে নিই। সো এই অংশটা লেখার আগে এই যে আইটি বাই ইএফ অংশটা আগে লিখি। সো আইটি বাই ইএফ এইটা যখন আমরা লিখবো, দেখো এই আইটি মানে আবার কিউ ছিল না, সো এটাকে কিন্তু কিউ বাই ইএফ ও লেখা যায়। সো আমাদের যখন যেটা প্রয়োজন পড়বে ম্যাথ করতে, যে আমরা এই ফর্মুলাগুলোর ভিতর থেকে তখন সেটাকে বের করে নিব। তারপরে আমরা এখানে ডাব্লিউ ডিভাইডেড বাই এম লিখতে পারবো, তারপরে আমরা এখানে এন ডিভাইডেড বাই এন এ লিখতে পারবো, তারপরে হচ্ছে আমরা বাকি ফর্মুলাগুলো লিখতে পারবো, যেমন ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটার অ্যান্ড আদার্স। সো এগুলো আমরা লিখে নিয়ে দেন হচ্ছে এখান থেকে আমাদের যেটা যেটা প্রয়োজন সেটা আমরা বের করে নিতে পারবো। সো আমরা একটু সামনে যে ম্যাথ দেখি, কোন একটি ম্যাথ যদি আমরা করি সেই ম্যাথটা দেখি। যেমন আমি তোমাদের জন্য কয়েকটা ম্যাথ লিখে আনছি, যে এই ম্যাথগুলো তোমাদের একটু করাই দিব। সো দেখো এই ম্যাথটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই ম্যাথে বলতেছে যে একটি কপার দ্রবণের মধ্য দিয়ে অর্ধ ঘন্টা মানে কি আধা ঘন্টা 10 অ্যাম্পিয়ার প্রবাহ চালিত করলে কি পরিমাণ কপার ধাতু সঞ্চিত হবে। অর্থাৎ কপার ধাতু সঞ্চিত হবে কত পরিমাণ সেটা আমাদের বের করতে বলছে। এখন দেখো এই জায়গা থেকে আমাদের টাইম দেয়া আছে, টাইম কি দেয়া আছে, আধা ঘন্টা মানে কি 30 মিনিট। সো 30 মিনিট টাইম দেয়া আছে। ওকে, এন্ড এখানে আমাদের তড়িৎ প্রবাহ আই দেয়া আছে। সো আই দেয়া কেন আছে এটা কিভাবে বুঝলাম, আই দেয়া আছে নাকি হচ্ছে আমাদের কিউ দেয়া আছে এটা কিভাবে বুঝবো। দেখো এটা বোঝার উপায় হচ্ছে আই এর ভ্যালু সবসময়, আই এর ভ্যালুর একক হবে অ্যাম্পিয়ারে, আর কিউ এর ভ্যালুর একক হবে হচ্ছে কুলম্বে। সো যদি চার্জ থাকে তাহলে আমরা কুলম্ব পাবো, আর যদি তোমার হচ্ছে তড়িৎ প্রবাহ আই থাকে তাহলে আমরা অ্যাম্পিয়ার পাবো। যেহেতু এখানে অ্যাম্পিয়ার দেয়া আছে, দ্যাট মিনস এখানে আই আছে। সো আমরা এখানে আই পেয়ে গেলাম। এবার কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে, অর্থাৎ এখান থেকে আমাদের ডাব্লিউ চাইছে। সো আমরা এখানে সরাসরি ফর্মুলা ডাব্লিউ ইকুয়ালস টু এমআইটি ডিভাইডেড বাই ইএফ এটা লিখতে পারতাম, এমআইটি ডিভাইডেড বাই ইএফ এটা লিখতে পারতাম। বাট আমি ন্যাচারালি কি করি, আমি সবসময় এই ফর্মুলাটাকে এভাবে লিখি, আই এন ইকুয়ালস টু আইটি ডিভাইডেড বাই ইএফ এভাবে লিখি। এরপর আমি দেখি আমার কি চাইছে, এখানে আমার কি চাইছে। এখানে যদি আমার তোমার সঞ্চিত পদার্থের পরিমাণ চাই তার মানে ডাব্লিউ, তখন আমি এন কে ডাব্লিউ বাই এম এ কনভার্ট করে নিব। এখানে যদি আমার অণু পরমাণু সংখ্যা চাই তার মানে কি আমার সংখ্যা চাইছে, দেন আমি এন কে এন ডিভাইডেড বাই এন এতে কনভার্ট করে নিব। এখানে যদি আমার তোমার কি পরিমাণ গ্যাস দ্রবীভূত হয়েছে বা সঞ্চিত হয়েছে বা কি পরিমাণ গ্যাস
উড়ে গেছে, সেই গ্যাসের আয়তন চাই এসটিপি তে, তাহলে এখানে আমি ভি ডিভাইডেড বাই 22.4 লিটার লিখবো। যদি এখানে আমাদের ঘনমাত্রা চাই তাহলে আমি এখানে এন ইকুয়ালস টু ভিএস লিখবো। অর্থাৎ এন হচ্ছে আমার হাতিয়ার, এই এন কে ব্যবহার করে আমি এই তড়িৎ রসায়নের মাধ্যমে তোমার হচ্ছে পরিমাণগত রসায়নে চলে যেতে পারবো, যে কোনো পরিমাণ আমি হিসাব করতে পারবো। ঠিক আছে, সো তাহলে এখানে যেহেতু আমাদের পরিমাণ চাইছে তাহলে এখানে আমরা কি কোথায় যাব, ডাব্লিউ ডিভাইডেড বাই এম এ যাবো, এন্ড দেন আমি এখানে আইটি ডিভাইডেড বাই ইএফ লিখবো। ঠিক আছে, দেখো আমি একটা ম্যাথ দিয়ে তোমাদেরকে সমস্ত জিনিসপত্রগুলা ক্লিয়ার করার ট্রাই করতেছি। যদি তুমি একবার ক্লিয়ার হয়ে যাও, দেখবা এই তোমার হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র থেকে কোনো ম্যাথ কখনো আর তোমার বাদবে না, তুমি যে কোনো ম্যাথ যে কোনো মোমেন্টে করে ফেলতে পারবা। সো এই জন্য আমি ট্রাই করতেছি যে জিনিসটাকে একটা সহজ জিনিস দিয়ে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, সো এখন দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি, ডাব্লিউ ইকুয়ালস টু এম আই টি ডিভাইডেড বাই ইএফ। সো আমরা এখান থেকে ফর্মুলা কি পেলাম, ডাব্লিউ ইকুয়ালস টু এম আই টি বাই ইএফ। সো যেটা আমরা আগে লিখে রাখছিলাম। সো এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা এখন ম্যাথ করি, দেখো এম এর ভ্যালু কপারের জন্য কত, কপারের জন্য এম এর ভ্যালু হচ্ছে 63.5। ঠিক আছে, আই এর ভ্যালু দেখো আমাদের 10 অ্যাম্পিয়ার দেয়া আছে। আচ্ছা, সময় কত, 30 মিনিট দেয়া। সো 30 মিনিট এটাকে যদি সেকেন্ডে কনভার্ট করি, সো আরো 60 গুণ হবে। এন্ড দেন ইএফ, ই এর ভ্যালু কি, ই মানে হচ্ছে আমাদের তুল্য সংখ্যা। আমরা গত ক্লাসে তুল্য সংখ্যা নিয়ে বিস্তারিত কথা বলছিলাম, মনে আছে, যে যার যা কিছু আছে তাই তার তুল্য সংখ্যা। সো কপারের ক্ষেত্রে কি আছে দেখো তো, কপারের ক্ষেত্রে কপার দুইটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, অর্থাৎ কপারের ক্ষেত্রে কপারের জারণ সংখ্যা আছে। সো কপার যেহেতু দুইটা ইলেকট্রন ছাড়তে পারে, কপার 2+ হয়। সো কপার 2+ হলে কপারের তুল্য সংখ্যা কত, 2। এবার এফ এর ভ্যালু, এফ হচ্ছে তোমার ফ্যারাডের ধ্রুবক। সো ফ্যারাডের ধ্রুবকের ভ্যালু কত, ফ্যারাডের ধ্রুবকের ভ্যালু আমাদের একটু সাইড নোট নিতে হবে। ফ্যারাডের ধ্রুবকের ভ্যালু হচ্ছে 96500 কুলম। ঠিক আছে, সো ফ্যারাডের এই যে ধ্রুবক, ফ্যারাডের ধ্রুবকের ভ্যালু হচ্ছে 96500 কুলম। সো এখানে আমরা যদি 96500 কুলম বসাই, তাহলে এখান থেকে আমরা কিন্তু অনায়াসে এখন সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ পেয়ে যাব। সো তোমরা একটু এটা হিসাব করে আমাকে কমেন্টে জানাও যে এটার ভ্যালু কত আসে। তোমরা একটু আমাকে হিসাব করে কমেন্টে জানাও। সো কাইন্ডলি একটু কমেন্টে জানাও যে এটার ভ্যালু কত আসতেছে। গ্রেট, ওকে 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 96500। আচ্ছা, তুবা খন্দকার বলছে যে এটার ভ্যালু আসছে হচ্ছে 5.922 গ্রাম, রাইট? সো 5.922 গ্রাম। সো যদি তোমরা ম্যাথটা বুঝতে পেরে থাকো তাহলে একটু কমেন্টে কাইন্ডলি আমাকে জানাও যে ভাইয়া ক্লিয়ার এন্ড ফেল্ড। সো তোমাকে কি করা লাগবে, তোমাকে মেইনলি পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়নকে কানেক্ট করে এই ফর্মুলাটা শেখা লাগবে। সো আমি কি করাইছি বিগত 10 মিনিটে, আমি কি করাইছি তোমাকে একটু রিক্যাপ করি। প্রথমত আমরা একটা চিত্রের মাধ্যমে ফ্যারাডের প্রথম সূত্র বোঝার চেষ্টা করছি। ফ্যারাডের প্রথম সূত্রে আমরা কি বলছি, যে যদি কোনো একটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ থাকে, সেই তড়িৎ বিশ্লেষণের দ্রবণে যদি আমরা একটা ব্যাটারি কানেক্ট করি, সো ওই ব্যাটারি থেকে আমাদের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে চার্জ প্রবাহিত হয়। সো চার্জ প্রবাহিত হলে আমার অ্যানোড থেকে তোমার ধাতু ক্ষয় হয়, আর ক্যাথোডে তোমার ধাতু হচ্ছে সঞ্চিত হয়। এখন এই যে অ্যানোড এবং ক্যাথোডে সঞ্চিত বা দ্রবীভূত ধাতু বা পদার্থ তৈরি হচ্ছে, এই সঞ্চিত বা দ্রবীভূত ধাতু বা পদার্থের পরিমাণ, সঞ্চিত বা দ্রবীভূত ধাতু বা পদার্থের পরিমাণ, ঠিক আছে, সবসময় কি পরিমাণ চার্জ প্রবাহিত হবে সেই কিউ এর সমানুপাতিক। তাহলে আমরা এখানে কি লিখছি দেখো, সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ অবশ্যই চার্জ ধাতুর ভিতর দিয়ে বা এই অ্যানোড ক্যাথোডের ভিতর দিয়ে প্রবাহিত চার্জের পরিমাণের সমানুপাতিক। সো চার্জের পরিমাণের সমানুপাতিক লিখলাম। পরবর্তী লাইনে আমরা এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা কনস্ট্যান্ট পেলাম, একটা কনস্ট্যান্ট ভ্যালু পেলাম। সেই কনস্ট্যান্ট ভ্যালুটা কি, জেড। জেড কে আমরা বলি হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে কি, যখন আমরা এই জায়গাতে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করব, 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে দেখো ডাব্লিউ আর জেড সমান হয়ে যাবে। অর্থাৎ 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে অ্যানোডে বা ক্যাথোডে কি পরিমাণ ধাতু সঞ্চিত বা দ্রবীভূত হবে, সেটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড। সো কখনো কখনো তোমাকে প্রশ্নে বলে দিবে যে হোয়াট ইজ জেড, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে, তখন তুমি কিভাবে সংজ্ঞা দিবা। দেখো এই জায়গা থেকে মনে রাখো যে তুমি যদি কিউ এর পরিমাণ 1 কুলম্ব বসাও তাহলে এই ভ্যালুটা 1 হয়ে যায়। সো 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে তোমার যে পরিমাণ ধাতু অ্যানোডে বা ক্যাথোডে সঞ্চিত বা দ্রবীভূত হয়, তার পরিমাণকে আমাদের বলে হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড। ঠিক আছে, সো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড এর সংজ্ঞা তো বুঝলাম। পরবর্তীতে জেড এর ভ্যালু বের করা হয় এই ফর্মুলাটার মাধ্যমে। কিসের মাধ্যমে, জেড ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই ইএফ। সো এই যে জেড ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই ইএফ, এমটা হচ্ছে আমাদের আণবিক ভর, ইটা হচ্ছে আমাদের তুল্য সংখ্যা, আর এফটা হচ্ছে আমাদের ফ্যারাডের ধ্রুবক। সো এইটার মাধ্যমে আমরা বের করলাম জেড এর ভ্যালু। জেড এর ভ্যালু এখানে বসিয়ে দিলে আমরা কি পাই, ডাব্লিউ ইকুয়ালস টু এম কিউ ডিভাইডেড বাই ইএফ।
কিউ এর ভ্যালু আমরা আবার পরবর্তীতে বসায় পাচ্ছি কি ডাব্লিউ ইকুয়ালস টু এমআইটি ডিভাইডেড বাই এফ। সো পরবর্তীতে আমরা একটু অ্যাডভান্স টাইপের ম্যাথ করার জন্য আরেকটু নেক্সট স্টেপে আগাইছি, এমটাকে ডাব্লিউর নিচে নিয়ে গেছি। সো এখানে আমরা ডাব্লিউ ডিভাইডেড বাই এম পাইছি। সো ডাব্লিউ ডিভাইডেড বাই এম মানে হচ্ছে এন। সো আমরা এখান থেকে ফর্মুলা পেলাম এন ইকুয়ালস টু আইটি ডিভাইডেড বাই ইএফ। সো পরবর্তী পেজে আমরা কি করছি দেখো, এই যে এন ইকুয়ালস টু আইটি ডিভাইডেড বাই ইএফ এইটার এক্সটেন্ডেড ফর্মুলা লিখছি। এন এর যত ফর্মুলা আছে সব ফর্মুলাগুলো এখানে কাজে লাগবে, কার সাথে বলতো, আইটি ডিভাইডেড বাই এর সাথে। সো এইটা হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন, আর বাকি টোটাল অংশটা হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন। সো পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়নকে আমরা কানেক্ট করে ফেলছি। এখন আমরা যে কোনো ম্যাথ অনায়াসে করতে পারবো। এরপরে আমরা কি করছি, এরপরে আমরা একটা ম্যাথ দেখছি। সো কিভাবে করতে হয় সেই ম্যাথটা আমরা দেখে ফেলছি অলরেডি। এখন আসো আমরা আরো কয়েকটা ম্যাথ দেখবো। যেমন দেখো আমাদের এখন আরেকটা ম্যাথ দিছে, সেটা হচ্ছে যে 18 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে সঞ্চিত করতে 18 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে সঞ্চিত করতে প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ কত। দেখো বিদ্যুতের পরিমাণ, বিদ্যুৎ প্রবাহ কিন্তু না। দেখো বিদ্যুতের পরিমাণ বলতে বোঝাই হচ্ছে, সবসময় দেখবা এই কথাটা খেয়াল রাখবা, বিদ্যুতের পরিমাণ বলতে বোঝাই হচ্ছে কিউ। ঠিক আছে, বিদ্যুতের পরিমাণ বলতে কি বোঝায়, কিউ মানে চার্জের পরিমাণ বোঝাচ্ছে। যদি বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বলতো তখন আমরা আইতে যেতাম। সো প্রবাহ কথাটা উল্লেখ থাকলে, প্রবাহের পরিমাণ যদি বলতো, প্রবাহ কথাটা উল্লেখ থাকতে আমরা আইতে যেতাম, যেহেতু বিদ্যুতের পরিমাণ দ্যাট মিনস আমাদের কিউতে যেতে হবে। সো আমরা এখন ফর্মুলা কি লিখবো, দেখো আমাদের ফর্মুলা হচ্ছে এন ইকুয়ালস টু আইটি ডিভাইডেড বাই ইএফ। সো যেহেতু আমাদের বিদ্যুতের পরিমাণ চাইছে, সো তখন আমরা এন ইকুয়ালস টু এই আইটি এর পরিবর্তে লিখবো কিউ ডিভাইডেড বাই ইএফ। এখন দেখো আমাদের এখানে কি দেয়া আছে, এখানে 18 গ্রাম দেয়া আছে, দ্যাট মিনস ভর দেয়া আছে। সো ভর দেয়া থাকলে আমরা এন কে ভেঙে ডাব্লিউ ডিভাইডেড বাই এম এ যাবো। সো ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু আমরা কি পাবো, কিউ ডিভাইডেড বাই ইএফ। ঠিক আছে, সো দেখো আমরা এরপরে পরবর্তী লাইন করি। ডাব্লিউ এর ভ্যালু দেখো দেয়া আছে হচ্ছে 18 গ্রাম, আর অ্যালুমিনিয়ামের জন্য আণবিক ভর কত, 27। সো 18 ডিভাইডেড বাই 27 পেলাম আমরা। এন্ড দেন আমরা কিউ এর ভ্যালু বের করব। সো কিউ এর ভ্যালু বের করার জন্য কিউ কে রেখে দিলাম, এন্ড দেন নিচে যাব আমরা ইএফ এ। সো ই এর ভ্যালু কত, অ্যালুমিনিয়ামের জন্য দেখো অ্যালুমিনিয়াম বলছে না, অ্যালুমিনিয়ামের জন্য, অ্যালুমিনিয়াম যেহেতু 3টা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, অ্যালুমিনিয়ামের জন্য তোমার তুল্য সংখ্যা হচ্ছে 3। এবং আমরা দেখো ফ্যারাডের ধ্রুবক লিখবো, ফ্যারাডের ধ্রুবক কত, 96500। সো এখান থেকে এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি কি পাই দেখি, কিউ ইকুয়ালস টু আমরা পাই, আড়াআড়ি গুণ করো, 18 ইন্টু 3 ইন্টু 96500, 18 ইন্টু 3 ইন্টু 96500, আর ডিভাইডেড বাই থাকবে কত, 27। সো এইটার ভ্যালু এখন আমরা একটু বের করি। সো আমাকে একটু এটার ভ্যালু বের করে কমেন্টে জানাও যে এটার ভ্যালু কত আসতেছে। আমার রুমে আই গেস আমি ক্যালকুলেটর না নিয়ে ক্লাস শুরু করে দিছি। ওকে, সো একটু কমেন্টে জানাও যে কত আসতেছে। ওকে, সো এটা আসতেছে, হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করছো যে এটা আসতেছে হচ্ছে 193,000 কুলম। সো 193,000 কুলম এটা আসতেছে আমাদের হচ্ছে ফাইনাল অ্যান্সার। সো দ্যাটস ইট, ফাইনাল অ্যান্সার আসতেছে হচ্ছে 193,000 কুলম। সো দ্যাটস ইট। ওকে, সো তোমরা এখন একটু কমেন্টে জানাও যে আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের যে বেসিকটা ক্লিয়ার করছি এটা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আরেকটা ম্যাথ করব, যে ম্যাথটা আমাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা আরেকটু ডিপ বোঝার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, এই ম্যাথটা একটু আমরা দেখার চেষ্টা করব। এই ম্যাথটা এখানে এটা হচ্ছে এ নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে বি নাম্বার কোশ্চেন। সো বলছে ক্যালসিয়াম সালফেট দ্রবণের মধ্য দিয়ে 965 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 আওয়ার ধরে প্রবাহিত করলে আমাদের প্রথম কোশ্চেন যে ক্যালসিয়াম কত গ্রাম জমা হবে, আরেকটা হচ্ছে কতটি ক্যালসিয়াম পরমাণু জমা হবে। ঠিক আছে, প্রথম হচ্ছে ক্যালসিয়াম কত গ্রাম জমা হবে, আর তারপর হচ্ছে কতটি ক্যালসিয়াম পরমাণু জমা হবে। সো একটু ভালো করে খেয়াল করলে দেখবা এখানে আমাদের টাইম দেয়া আছে, এখানে আমাদের আই দেয়া আছে, তাই না, এখানে আমাদের টাইম এবং আই দেয়া আছে। সো আমাদের প্রথমে ক্যালসিয়াম পরমাণু সংখ্যা জিজ্ঞেস করছে। সো আমরা একটু যদি বোঝার চেষ্টা করি যে আমরা এখানে কিভাবে করব, আমরা প্রথমে ডিভাইড করে নিলাম, এন্ড দেন আমরা যদি দেখি আমাদের এখানে মেইন ফর্মুলা ছিল n ইকুয়ালস টু আইটি ডিভাইডেড বাই ইএফ। দেখো এ নাম্বার প্রশ্নের জন্য আমাদের কত গ্রাম বলছে, সো আমাদের গ্রামে যেতে হবে। গ্রামে যেতে গেলে n এর ভ্যালু আসবে w ডিভাইডেড বাই m। সো w ডিভাইডেড বাই m ইকুয়ালস টু
আইটি ডিভাইডেড বাই ইএফ, এই ফর্মুলাতে যাব। সো এখান থেকে আমরা পরবর্তীতে ডাব্লিউ ইকুয়ালস টু লিখতে পারবো এম আইটি ডিভাইডেড বাই ইএফ। সো এখান থেকে আমরা পরবর্তীতে ম্যাথের বাকি ভ্যালুগুলা বসিয়ে করে ফেলতে পারবো। সো বাকি ভ্যালুগুলা বসাই। সো ডাব্লিউ ইকুয়ালস টু আমরা এম এর ভ্যালু ক্যালসিয়ামের জন্য কত আসবে, ক্যালসিয়াম সালফেট তো নিব না, কারণ শুধু ক্যালসিয়ামটা আমাদের ক্যালকুলেট হবে, যেহেতু আমাদের কি পরিমাণ ধাতু জিজ্ঞেস করছে, ধাতুর পরিমাণ যেহেতু জিজ্ঞেস করছে, সব শুধু ক্যালসিয়ামটা হবে। সো ক্যালসিয়ামের জন্য আমাদের এখানে ভ্যালু বসবে হচ্ছে 40। ওকে, আয়ের ভ্যালু দেখো দেয়া আছে হচ্ছে 965 অ্যাম্পিয়ার। সো 965 অ্যাম্পিয়ার লিখলাম। টি এর ভ্যালু দেখো দেয়া আছে 1 আওয়ার। 1 আওয়ার মানে কি 60 মিনিট। 60 মিনিট মানে কি 3600 সেকেন্ড। সো 1 আওয়ারে 60 মিনিট, 60 মিনিটের প্রতি মিনিটে আবার 60 সেকেন্ড করে। সো এখানে আমাদের 60 into 60 হবে। সো নিচে এখন আমরা যদি আসি, নিচে দেখো আমরা ইএফ বসাবো। ইএফ এর ভ্যালু কি, ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়াম সালফেটে ক্যালসিয়াম 2+ আর সালফেট 2-, অর্থাৎ এরা দুইটা করে ইলেকট্রন আদান প্রদান করে। সো দুইটা করে ইলেকট্রন আদান প্রদান করলে আমাদের ই এর ভ্যালু 2, এন্ড দেন আমরা নিচে আসবো এফ। এফ এর ভ্যালু কত আসবে 96500। সো আমরা যদি এখন একটু কাটাকাটি করি, মুখে মুখে কাটাকাটি সম্ভব। দেখো এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, 965 কেটে গেল। এন্ড দেন এখান থেকে যদি এখানে কাটি তাহলে দেখো 20 আসে। সো আমাদের কত আসছে দেখো 6 ছক 36, 36 দুগুণা 72, সো 720। সো আমাদের কারেক্ট অ্যান্সার আসতেছে হচ্ছে 720 গ্রাম। ঠিক আছে, তাহলে কত গ্রাম, 720 গ্রাম। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার আসতেছে হচ্ছে 720 গ্রাম। এখন দেখো এই ম্যাথটাই আমরা যদি আবার খ নাম্বারে করতে চাই, তাহলে খ নাম্বারে কিভাবে করব, খ নাম্বার বা বি নাম্বারের ক্ষেত্রে আমরা বি নাম্বারের ক্ষেত্রে দেখো কিভাবে করব, একদম আমাদের রাইট সাইডের যে ক্যালকুলেশন এটা সেম থাকবে, আমাদের লেফট সাইডে ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। কি রকম দেখো, আমরা n ইকুয়ালস টু প্রথম লাইনে লিখবো হচ্ছে আইটি ডিভাইডেড বাই ইএফ, প্রথম লাইনে লিখে ফেললাম। এবার দেখো যেহেতু আমাদের কোশ্চেনে চাইছে কতটি ক্যালসিয়াম পরমাণু সম্ভব, কতটি ক্যালসিয়াম পরমাণু, অর্থাৎ আমাদের সংখ্যায় যেতে হবে। আর সংখ্যার হিসাব কি, সংখ্যার হিসাব হচ্ছে n ডিভাইডেড বাই এন এ। সো আমরা n ডিভাইডেড বাই এন এ তে গেলাম। এবার পরবর্তীতে আমাদের এখানে আছে দেখো আইটি ডিভাইডেড বাই ইএফ। সো আমরা যদি এখন সংখ্যার হিসাব করি n ইকুয়ালস টু এন এ মানে কি নাম্বার অফ অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা ইনটু আইটি ডিভাইডেড বাই ইএফ। সো এখান থেকে আমরা এখন বাকি ভ্যালুগুলো বসায় করতে পারবো না, অনায়াসে করতে পারবো। দেখো আমরা কি করব, অ্যাভোগাড্রোর সংখ্যা বসাবো, আই বসাবো, টি বসাবো, ই বসাবো, এফ বসাবো। এর আগে আমরা আই টি ই এফ এগুলো বসানো শিখছি, এই ম্যাথটাই বসিয়েছিলাম, পাশাপাশি শুধু আমরা এখন অ্যাভোগাড্রোর সংখ্যা বসাবো। তোমরা এখন আমাকে এইটার ভ্যালুগুলো বসিয়ে অ্যান্সার বের করে কমেন্টে জানাও যে ভ্যালুটা কত আসে। তোমরা এখন একটু কাইন্ডলি আমাকে জানাও। সো একটু ভালো করে খেয়াল করলে দেখবা আমি কিন্তু 10-এ পড়াচ্ছি আজকে, কারণ ফুল চ্যাপ্টারটা তোমাদের হচ্ছে আজকেই একটু মানে ওভারভিউ করে মেইন জায়গাগুলোকে কমপ্লিট করিয়ে দেওয়ার ইচ্ছা। সো সেই ইচ্ছা থেকে একটু দ্রুত আগাচ্ছি, যাতে হচ্ছে তোমরা পরিপূর্ণভাবে প্রত্যেকটা জিনিসপত্র ভালো করে শিখে ফেলতে পারো। ওকে গ্রেট। সো তোমরা একটু কমেন্টে জানাও যে এই অংশটার উত্তর কত আসে, ঠিক এই অংশটার উত্তর ঠিক কত আসে, এটা একটু আমাকে কমেন্টে জানাও। ওকে, জানাতুল ফেরদৌস শ্রাবণী বলছে 1.08 ইন্টু 10⁻25। সো আমাদের এখান থেকে অ্যান্সার আসতেছে কত, অ্যান্সার আসতেছে হচ্ছে n ইকুয়ালস টু 1.08 ইন্টু 10⁻25, দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সো এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আসতেছে শেষ পর্যন্ত। গ্রেট। সো এটা যদি কারেক্ট অ্যান্সার আসে তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আমরা ওকে ওকে সো যারা যারা জিজ্ঞেস করছো যে পরিমাণগত রসায়নের ক্লাসটা ইউটিউবের কোথায় পাবা, সেটা হচ্ছে আমার চ্যানেলে পাবা। ইউটিউবে যে আমার নাম দিয়ে সার্চ দিবা মিল্টন খন্দকার, দিলে হচ্ছে আমার চ্যানেলে দেখবা যে অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এবং হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক সম্পর্কে একটু বলেন। ওকে, রাসায়নিক তুল্যাঙ্ক সম্পর্কে একটু বলবো, ঠিক আছে। আশাফুল রহমান জিজ্ঞেস করছে যে ভাইয়া রাসায়নিক তুল্যাঙ্ক সম্পর্কে একটু বলেন। আচ্ছা বলবো। সো আমি হচ্ছে পরিমাণগত রসায়নের মেইন বইয়ের যে এমসিকিউ গুলা, এগুলা সলিউশন ক্লাস তোমাদের হচ্ছে ইউটিউবে আপলোড দিয়ে দিছি। তোমরা ইউটিউবের লিঙ্ক হচ্ছে আমি তোমাকে গ্রুপে শেয়ার করে দিব, সমস্যা নেই, ওটা তো পাবাই। আর ইউটিউবে যে আমার নাম দিয়ে সার্চ দিবা মিল্টন খন্দকার, তাহলেও তুমি আমার চ্যানেল পেয়ে যাও, আমার চ্যানেলে গেলেই পাবা, ঠিক আছে। ওকে, এন্ড হচ্ছে আমরা একটু রাসায়নিক তুল্যাঙ্ক সম্পর্কে শিখবো। আচ্ছা, রাসায়নিক তুল্যাঙ্ক সম্পর্কে যেহেতু আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, রাসায়নিক তুল্যাঙ্ক নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। সো রাসায়নিক তুল্যাঙ্ক নিয়ে কোথায় কথাবার্তা বলবো, আমাদের হচ্ছে মেইন যে কোর্সটা ছিল এই কোর্সে একটু আমরা কথাবার্তা বলি। সো এই স্লাইডের প্রত্যেকটা জিনিসপত্র আমরা একটু মুছে দেওয়ার চেষ্টা করি।
অনলি দিস পেজ। সো দেখো রাসায়নিক তুল্যাঙ্ক নিয়ে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, রাসায়নিক তুল্যাঙ্ক ব্যাপারটা কি এবং কিভাবে কাজ করে। দেখো এই জায়গাতে আমাদের ধরে নিলাম একটা তড়িৎ প্রকোষ্ঠ আছে, এই প্রকোষ্ঠের এই অংশটা হচ্ছে আমাদের অ্যানোড আর এই অংশটা হচ্ছে আমাদের ক্যাথোড। সো এই যে অ্যানোড এবং ক্যাথোড এর মাঝখানে একটা ব্যাটারি যদি আমরা কানেক্ট করি, তখন এটাতে তোমার হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষে পরিণত হবে বা তড়িৎ বিশ্লেষ্য কোষে পরিণত হবে। সো তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয়, এখান থেকে কিউ পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়ে সেই তড়িৎ আমাদের অ্যানোডে আসে আর ক্যাথোডে আসে। সো অ্যানোডে আসে আর ক্যাথোডে আসে। এখন আমাদের একটু মনে রাখতে হবে অ্যানোডে অক্সিডেশন ঘটে, জারণ ঘটে। অ্যানোডে কি ঘটে? অক্সিডেশন বা জারণ। আর আমাদের এটাও মনে রাখতে হবে ক্যাথোডে রিডাকশন ঘটে বা বিজারণ ঘটে। ঠিক আছে, রিডাকশন ঘটে বা বিজারণ ঘটে। এখন এইটা আমাদের অনেকেরই মনে থাকে না। সো আমি এইটাকে মনে রাখার জন্য একটা টেকনিক ব্যবহার করতাম। আমার টেকনিকটা খুব সিম্পল, সেটা হচ্ছে অ্যানক্স মানে কি? অ্যানক্স মানে হচ্ছে অ্যানোডে অক্সিডেশন, আর ক্যাথোডের জন্য ব্যবহার করতাম ক্যারেড মানে কি? ক্যাথোডে রিডাকশন। সো আমি দুইটা ওয়ার্ড মনে রাখতাম, অ্যানক্স, ক্যারেড। অথবা অনেকে এভাবে মনে রাখে, সেটা কি বাংলায় মনে রাখে, আজ কবি আসবেন, তোমাদের সাথে বসবেন, কয়েকটা কবিতা বলবেন এবং সেই কবিতায় তোমরা বিমোহিত হয়ে যে প্রেমে পড়ে যাবা। সো এই যে আজ কবি আসবেন, আজ কবি কি এসে কি করবেন, দেখো অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, আজ কবি, এভাবে অনেকে মনে রাখে। সো এই যে অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ ঘটলো, অ্যানোডে যদি জারণ ঘটে তার মানে অ্যানোড থেকে ইলেকট্রন ছাড়া হবে। যেমন দেখো আমরা যদি কপারকে অ্যানোড হিসেবে ব্যবহার করি, ধরে নিলাম এটা একটা কপারের ধাতু, কপার ধাতু দিয়ে আমরা অ্যানোডকে ব্যবহার করছি। সো কপার দুইটা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, দিয়ে কপার 2+ পরিণত হলো, তাহলে অক্সিডেশন নাম্বার বাড়লো না? এখন দেখো কপার যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, আগে কপার ধাতু ছিল, এখন এটা আয়নে পরিণত হয়ে গেছে। সো এই জায়গা থেকে একটা কপার ধাতু যদি আয়নে পরিণত হয়, তাহলে সে দ্রবণের ভিতরে চলে আসে। সো দ্রবণের ভিতরে চলে আসলে এই কপার ধাতু কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, এখান থেকে কপার ধাতু আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। আর যদি এখানে কোনো একটা জিঙ্ক থাকে, জিঙ্ক 2+ আয়ন থাকে, এবং সেই জিঙ্ক 2+ আয়ন যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্কে পরিণত হয়, তখন সে ধাতুতে পরিণত হয়। আর ধাতুতে পরিণত হলে এই জিঙ্ক ধাতুটা এখানে যে জমা হয়, তাহলে দেখো আমরা এখানে কি কি দেখলাম, এখানে আমরা দেখলাম হচ্ছে যে অ্যানোডে ক্ষয় হচ্ছে আর ক্যাথোডে কি হচ্ছে, জমা হচ্ছে। এই যে অ্যানোডে ক্ষয় হচ্ছে আর ক্যাথোডে জমা হচ্ছে। সো এই যে অ্যানোডে ক্ষয় হলো আর ক্যাথোডে জমা হলো, এটা তো একটা পরিমাণ আছে, এটা একটা ওজন আছে, যে কি ওজনে ক্ষয় হলো বা কি ওজনে জমা হলো। সো কি ওজনে ক্ষয় হলো বা কি ওজনে জমা হলো, তার পরিমাণকে আমরা ডাব্লু দিয়ে প্রকাশ করি। ডাব্লু হচ্ছে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ। ডাব্লু কি? ডাব্লু হচ্ছে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ। সো এখানে এই যে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ পেলাম, এইটা আমরা একটা ইকুয়েশন থেকে পাই। ইকুয়েশনটা কি? ডাব্লু ইকুয়ালস টু, আমাদের ফর্মুলা হচ্ছে জেড কিউ। এখন এই যে কিউটা ছিল হচ্ছে আমাদের চার্জ, কি চার্জ? এই ব্যাটারি থেকে যেই চার্জটা যাচ্ছে। তো ব্যাটারি থেকে যে চার্জটা যায়, এটাকে আমরা কুলম্বে বা ফ্যারাডে প্রবাহিত করতে পারি। যদি আমরা এখান থেকে কুলম্বে প্রবাহিত করি তাহলে 1 কুলম্ব চার্জ দিব, যদি আমরা ফ্যারাডে প্রবাহিত করি তাহলে 1 ফ্যারাডে চার্জ দিব। আমরা জানি ফ্যারাডে এবং কুলম্বের ভিতরে সম্পর্ক হচ্ছে 1 ফ্যারাড ইকুয়ালস টু 96500 কুলম্ব। সো ফ্যারাড এবং কুলম্বের ভিতরে সম্পর্ক কি? 1 ফ্যারাড ইকুয়ালস টু 96500 কুলম্ব। সো আমি যদি এখানে ফ্যারাড বসাই তাহলে অনেক বড় অ্যামাউন্টের বিদ্যুৎ যাবে, যদি আমি এখানে কুলম্ব বসাই তাহলে অনেক ছোট অ্যামাউন্টের বিদ্যুৎ যাবে। সো আমরা সবসময় কুলম্ব নিয়ে চিন্তা করব, কারণ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে হচ্ছে কুলম্ব, আর রাসায়নিক তুল্যাঙ্ক মানে হচ্ছে আমাদের ফ্যারাড। সো এই পার্থক্যগুলো আমাদের অ্যাডমিশনে যে শেখানো হয়, আমরা এখনই এইসব পার্থক্য দিয়ে অনেক রিলেশন শিখবো না, আমরা যতটুকু লাগে ততটুকুই দেখবো। সো এই জায়গাতে এখন একটু মজার ব্যাপার হচ্ছে যে তুমি যদি এই জেডে 1 কুলম্ব বিদ্যুৎ বসাও, তাহলে দেখো তো ডাব্লু ইকুয়ালস টু জেড ইন্টু 1 কুলম্ব আসে না? সো 1 কুলম্ব যদি আসে তাহলে ডাব্লু ইকুয়ালস টু জেড হয়ে গেল। এইটার মানে কি দাঁড়ালো ভাইয়া? আসলে এটার মানে দাঁড়ালো 1 কুলম্ব চার্জ প্রবাহ করলে অ্যানোডে বা ক্যাথোডে যেই পরিমাণ ধাতু সঞ্চিত বা দ্রবীভূত হয়, তার পরিমাণকেই আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড বলে।
তাহলে আবার বলি, আবার কথাটা কি, কথাটা হচ্ছে যে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে অ্যানোডে বা ক্যাথোডে যেই পরিমাণ ধাতু সঞ্চিত বা দ্রবীভূত হয় তার যে পরিমাণ সেটাকেই হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড বলে। দ্যাটস ইট, ক্লিয়ার। সো আশা করি আমরা এখনো পর্যন্ত বুঝে গেছি যে কি কি হলো। ওকে ওকে, বাহ, সুন্দর কবিতা। অনেক কবিতা আছে জীবনে, জীবনে অনেক কবিতা আছে, জীবনের কবিতা আছে, বহুত কবিতা আছে যেগুলো হচ্ছে কেমিস্ট্রি পড়তে গেলে তোমরা আস্তে আস্তে শিখে যাবা। ঠিক আছে, আমিও আমার জীবনে কেমিস্ট্রি পড়তে যে এবং পড়াইতে যে অনেক কবিতা শিখছি, অনেক কবিতা দেখছি। সো এগুলো আস্তে আস্তে শিখে যাবা, সমস্যা নাই। আর জীবনে কবিতা না থাকলে জীবন তো সুন্দর হবে না, তাই না? সো এখন আমরা ফ্যারাডের প্রথম সূত্র ক্লিয়ার করে ফেলছি। এখন আমরা আমাদের পরবর্তী অংশে যাব। আমাদের পরবর্তী অংশ হচ্ছে কোষ সংকেত লেখার নিয়ম। কোষ সংকেত লেখার নিয়মটা কি? কোষ সংকেত লেখার নিয়ম হচ্ছে যে তুমি কিভাবে কোষ লিখবা, এই জায়গা থেকে আমাদের এমসিকিউ আসে। সো কোষ সংকেত লেখার নিয়ম থেকে যেহেতু এমসিকিউ আসে, এই ব্যাপারটা একটু ভালো করে দেখবা। আমাদের এমসিকিউতে কিভাবে এটাকে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে আমরা হচ্ছে একটা এমসিকিউ দাগাবো, সেটা আমরা এখনই বুঝে ফেলবো। ঠিক আছে, সো আমরা অলরেডি কোষ সংকেত লেখার জন্য বেসিক যা যা তথ্য দেওয়া ছিল সেটা আমরা অলরেডি দিয়ে ফেলছি। সো আমরা একটু দেখার চেষ্টা করি। এখন দেখো, আমাদের 2 ধরনের কোষ আছে, একটাকে বলে হচ্ছে প্রত্যক্ষ কোষ, আরেকটাকে বলে হচ্ছে পরোক্ষ কোষ। সো প্রত্যক্ষ কোষ মানে কি, যদি আমাদের একটা কন্টেইনার দেয়া থাকে, সেই একটা কন্টেইনারের ভিতরেই যদি তোমার অ্যানোড ক্যাথোড দুইটাই দ্রবীভূত অবস্থায় থাকে, অ্যানোড ক্যাথোড দুইটাই দ্রবীভূত অবস্থায় থাকে, এন্ড দেন তারপর এখানে ব্যাটারি থাকে, এই কোষকে আমরা বলি হচ্ছে প্রত্যক্ষ কোষ। কি বলি? প্রত্যক্ষ কোষ। এইটাকে আমরা বলি হচ্ছে প্রত্যক্ষ কোষ। ঠিক আছে, বাট যদি আমাদের কোষটা যদি এরকম হয়, যে আমাদের 2টা কন্টেইনার দেয়া আছে এবং 2টা কন্টেইনারের ভিতরে 2টা আলাদা আলাদা সলিউশন আছে। এখানে তো আগে একটা সলিউশন ছিল, সাপোজ ধরো শুধু জিঙ্ক সালফেটের সলিউশন ছিল, বাট এখানে ধরে নাও একটা হচ্ছে জিঙ্ক সালফেটের সলিউশন আছে, আরেকটা হচ্ছে কপার সালফেটের সলিউশন আছে। সো কোষের পাত্র 2টা আলাদা আলাদা। এখন 2টা পাত্রে একটাতে আমাদের অ্যানোড থাকবে, আরেকটাতে আমাদের ক্যাথোড থাকবে, এবং এখানে এর মাঝখানে আমাদের কি থাকবে? একটা ব্যাটারি থাকবে। এটাকে ব্যালেন্স করার জন্য আমরা আরো অনেক কিছু দিই, লবণ সেতু থাকে আর অনেক কিছু থাকে। লবণ সেতু হচ্ছে গ্যালভানিক কোষে বা ড্যানিয়েল সেলে থাকে, এখানে থাকে না, এটা তো তড়িৎ বিশ্লেষ্য কোষ, ওইটা আলাদা ব্যাপার। আমরা হচ্ছে আমরা ধরো পুরা চ্যাপ্টারটা কিন্তু ইন ডিটেলস পড়তেছি না, আমরা ধরো মোটামুটি অনেক কিছু আগে ধারণা রাখছি, সেই ধারণার উপর বেস করে যা কিছু আমাদের এইচএসসি পরীক্ষার জন্য প্রয়োজন সেগুলা দেখতেছি। ঠিক আছে, সো আমরা অনেক কিছু এখানে বলবো না, আবার অনেক কিছু ইন ডিটেলস বলবো, যেগুলো আমাদের লাগবে সেগুলো বলবো, যেগুলো লাগবে না সেগুলো নিয়ে আমরা কথা বলবো না। সো এই জায়গাতে আমাদের কি আছে দেখো, একটা হচ্ছে জিঙ্ক সালফেট আর একটা হচ্ছে কপার সালফেট। সো দেখো 2টা আলাদা আলাদা প্রকোষ্ঠ। সো এইটাকে বলে পরোক্ষ কোষ। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে পরোক্ষ কোষ। আরো একটা নাম আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে 1 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, আর একটা হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। সো প্রত্যক্ষ কোষ বা পরোক্ষ কোষ 1 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ বা 2 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, এমন কিছু হতে পারে। এখন দেখো, আমরা যখন একটা কোষ সংকেত লিখব, কোষ সংকেত লেখার সময় আমাদের কখনো কখনো প্রত্যক্ষ কোষকে বোঝানোর জন্য একটা মাঝখানে লম্বা দাগ দেয়া থাকবে, যেটা দ্বারা আমরা 1 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ বা প্রত্যক্ষ কোষ বুঝবো। আর কখনো কখনো আমাদের 2 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ বোঝানোর জন্য 2টা দাগ দেয়া থাকবে। 2টা দাগ দ্বারা আরেকটা মিনিং বোঝায়, সেটাকে আমরা বলি হচ্ছে লবণ সেতু। যেখানে লবণ সেতু আছে সেটা হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, এবং সেই জায়গাতে 2টা দাগ থাকে। ঠিক আছে, এখন এই যে দাগ দিলাম, এই দাগের ক্ষেত্রে মেইন কাহিনীটা কি? দাগের বাম সাইডে সবসময় হচ্ছে অ্যানোড বসে এবং ডান সাইডে সবসময় ক্যাথোড বসে। আবার বলি, এই দাগের বাম সাইডে সবসময় তুমি অ্যানোড লিখবা, আর ডান সাইডে সবসময় তুমি কি লিখবা? ক্যাথোড লিখবা। সো অ্যানোড এবং ক্যাথোড ক্লিয়ার কিনা? অ্যানোড এবং ক্যাথোড ক্লিয়ার। এখন দেখো যদি একটা কোষ বিক্রিয়া আমরা দেখি, সাপোজ ধরো একটা কোষ বিক্রিয়া দেখলাম, কোষ বিক্রিয়াটা এরকম যে জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস কপার তৈরি করলো। আবার বলি, এটা হচ্ছে আমাদের একটা কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়াটা কি? জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস কপার তৈরি করলো। সো এই যে কোষ বিক্রিয়াটা করলো, এখানে অ্যানোডকে আর ক্যাথোডকে এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। সো একটু আগে আমি তোমাদের বলে আসছি যে অ্যানোডে সবসময় জারণ ঘটে, অ্যানোডে অক্সিডেশন, অ্যানক্স,
অ্যানোডে সবসময় জারণ ঘটে, আর ক্যাথোডে সবসময় কি ঘটে? বিজারণ ঘটে। সো অ্যানোডে যদি জারণ ঘটে আর ক্যাথোডে যদি বিজারণ ঘটে, তাহলে এইটা দেখে আমরা বলে দিতে পারবো। এখন জারণ ঘটা মানে কি? জারণ ঘটা মানে হচ্ছে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া। বিজারণ ঘটা মানে কি? অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা হ্রাস পাওয়া। আবার বলি, অক্সিডেশন নাম্বার হ্রাস পায়, অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পায়। সো বিজারণের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার হ্রাস পায় আর জারণের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পায়। সো এই জায়গাতে আমরা একটু দেখবো কার ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পাইছে আর কার ক্ষেত্রে হ্রাস পাইছে। যেমন দেখো, তুমি যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, জিঙ্কের এখানে অক্সিডেশন নাম্বার 0 আর এখানে জিঙ্কের অক্সিডেশন নাম্বার +2, তাহলে অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পেল না হ্রাস পেল? বৃদ্ধি পেল। বৃদ্ধি পাইলে এই যে অক্সিডেশন নাম্বার যদি বৃদ্ধি পায়, তার মানে কি এখানে হচ্ছে অক্সিডেশন হয়েছে, অর্থাৎ এটা অ্যানোড হিসেবে কাজ করবে। আর এখানে দেখো কপারের ক্ষেত্রে জারণ সংখ্যা হচ্ছে +2 আর এই জায়গাতে জারণ সংখ্যা দেখো তো 0 না। সো দেখো তো +2 থেকে 0 হয়ে গেছে। সো 0 হয়ে গেলে এখানে জারণ সংখ্যা বৃদ্ধি পেল না হ্রাস পেল? হ্রাস পাইছে। যদি হ্রাস পাই দেন এইটাকে আমরা বলবো হচ্ছে বিজারণ। বিজারণ মানে কি? অক্সিডেশন নাম্বার হ্রাস পাইছে। সো এইটা তখন রিডাকশন হয়েছে বা ক্যাথোড হিসেবে কাজ করবে। সো এইটা যদি আমরা বুঝি তাহলে হচ্ছে আমরা এখন আমাদের কোষ সংকেতটা লিখতে পারবো। তাহলে আমরা একটু দেখি কোষ সংকেত কিভাবে লিখবো। সো কোষ সংকেত লেখার জন্য দেখো আমরা একটু উপরে মোছার চেষ্টা করি। ছোট হয় কেন? একটু বড় হো, বড় করে মুছো। এরম এরম করলে তো অনেক বড় করে মুছে যাওয়ার কথা, ছোট ছোট করে মুছে। আচ্ছা, আমি কি তোমাদের অনেক বোরিং ক্লাস নিতেছি? আমি এক ক্লাসে সব শেষ করবো বলে তোমাদের সাথে গল্প টল্প করতেছি না, একদম টানা কথাবার্তা বলে যাচ্ছি। তোমরা একটা লম্বা মানে বড় অ্যামাউন্ট অফ স্টুডেন্ট খালি আমার কথা শুনতেছো। তো তোমরা যদি বোরিং ফিল করো আমাকে একটু বলিও, হ্যাঁ, কমেন্টে বলিও। আমি মাঝে মাঝে একটু তোমাদের সাথে কমেন্টে আদান প্রদানও করবো, ঠিক আছে? সো বোরিং ক্লাস আসলে আমি নিতে চাই না। আর আমি আমার চুলে একটু শ্যাম্পু করছি, বুঝছো? তো যার কারণে চুলে আমার চুল খুব সিল্কি, তো আর আমি একটু বড় বড় চুল রাখি। চুলে শ্যাম্পু করলে মানে আমি সামলাইতে পারি না। তো আমার খালি আজকে মাথায় হাত যাচ্ছে, আমি চুলে এরম এরম করতেছি। তোমরা একটু মাইন্ড করো না যে ভাইয়া এরম এরম করে পার্টনার নিতেছে কিনা। আমি পার্টনার নেওয়ার জন্য করতেছি না, জেনারেলি হচ্ছে যেহেতু সামলানো যায় না, এলোমেলো হয়ে যাচ্ছে তাই, বুঝছো? আর একটা ছোট ফ্যান আছে এখানে, ফ্যানটাও চলতেছে, সো আরো বেশি আওলায় যাচ্ছে। ওকে, তো ওকে, সায়েদ বলছে না ভাইয়া বোরিং হচ্ছে না, ভাইয়া একটা কবিতা বলেন। তুবা খন্দকার বলছে ভাই একটা কবিতা বলেন। আমি কিন্তু অনেক ভালো কবিতা পারি। আমার হচ্ছে ক্লাস 10 পর্যন্ত আমি প্রচুর কবি সাহিত্যিক মনা মানুষ ছিলাম। তখন হচ্ছে সায়েন্স ভালো লাগতো, নতুন নতুন সায়েন্স নিছি, 9-10-এ পড়ি। বাট আমার বাবা হচ্ছে কবিতা টবিতা লিখতে পারতেন। আমার একটা ডাকনাম আছে, আমার ডাকনামটা হচ্ছে আমার আব্বুর একটা কবিতা থেকে নেয়া। সো উনি হচ্ছে বেশ লেখালেখিতে, ওনার মানে ওনার বয়সে উনি তখন খুবই এক্সপার্ট ছিলেন, বাট উনি যেহেতু অনেক দূর পর্যন্ত লেখাপড়া করেননি, এই জন্য উনি হচ্ছে লেখালেখিটাকে আর কন্টিনিউ করেননি। তো ওনার ওই জেনেটিক্স থেকে আমার ভিতরে লেখালেখির একটা গুণ আসে। সো আমি ক্লাস 6 থেকে একটু সাহিত্য টাহিত্য পড়া শুরু করি। প্রচুর পরিমাণে আমি লাইব্রেরি থেকে এক্সট্রা বই পড়তাম, সাহিত্য পড়তাম, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, এনাদের সব রাইটিংস ফ্রিকশন গুলো আমি মোটামুটি পড়ছি। সো এগুলা পড়তে পড়তে আমার ভিতরে শব্দ ভান্ডার অনেক বেশি হয়ে গেছিল। সো শব্দ ভান্ডার যেহেতু বেশি হয়ে গেছে, তো তখন চিন্তা করলেই একটু মাথা খাটাইলে দেখতাম যে ছন্দ মিলে যেত, কবিতা হয়ে যেত, একটা মনের ভাব প্রকাশ করতে পারতাম। সো তখন থেকে আমার লেখালেখির উৎপত্তি। আমি ক্লাস 9 থেকে লেখালেখি করতাম এবং আমার সম্ভবত 80 থেকে 90টা কবিতা আছে যেগুলো আমি লিখছি আমার লাইফে। আমার একটা খাতা আছে। আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পর্যন্ত লেখালেখি করছি। ফার্স্ট ইয়ারের পরে আমার লাইফ এত বিজি হয়ে গেছে যে তারপরে আমার লেখালেখিতে মন নাই। এখন যদি খুব মন খারাপ হয় কোনোদিন, অনেক বেশি মন খারাপ হয়, অনেক বিষণ্ণ ভাব লাগে, কোনো কিছু ভালো লাগছে না, তখন দেখা যাচ্ছে যে হঠাৎ করে আধা ঘন্টা বসে বসে নিজের মনের ভিতরকার সমস্ত রাগ, অভিমান, ক্ষোভ, বিষণ্ণতা এগুলাকে মুছে ফেলার জন্য একটা কবিতা লিখে ফেললাম। ঠিক আছে, একটা ছোট লেখাই লিখে ফেললাম। ফেসবুকে অনেক স্ট্যাটাস দিই, বাট কবিতা আকারে আর লিখি না। আর কবিতাতে আসলে ভাত নাই তো জীবনে, সবাই হচ্ছে আগে ভাতের পিছনে ছুটে। ওই যে শাহরুখ খানের একটা কথা আছে যে বিকাম রিচ ফার্স্ট দেন বিকাম এ ফিলোসফার, মানে আগে তুমি ধনী হও তারপরে তুমি ফিলোসফার হও। ঠিক আছে, আগে যদি ফিলোসফার হয়ে যাও তাহলে লাইফ কখনো তোমার স্মুথলি যাবে না। সো কবিতায় তো ভাত নাই। সো তোমরা যদি আমার কবিতা পড়তে চাও তো একটু মার্কেটিং করি, তোমরা গুগলে যে বাংলায় লিখবা মিল্টন খন্দকার কবিতা। ঠিক আছে, গুগলে যে কিসে লিখবা ভাইয়া, বাংলায় লিখবা। বাংলায় লিখবা কি, মিল্টন খন্দকার কবিতা। তাহলে আমার মোটামুটি ইয়াতে একটা ওয়েবসাইটে, একটা খুব ভালো ওয়েবসাইটে, মানে ধরো বাংলাদেশের না, মানে পুরা বাংলার একটা লেখালেখির অনেক বড় একটা প্ল্যাটফর্ম। ওখানে আমি
6 মাস মতো লেখালেখি করছিলাম। সো 6 মাসের লেখালেখিতে ওখানে আমার কিছু 30-35টা মতো হচ্ছে, 6 মাস না মেবি 2 মাস মতো লেখালেখি করছিলাম, 6 মাস অনেক লম্বা সময় বলে ফেললাম। সো 30-35টা মতো কবিতা ওখানে পাবলিশ আছে। তো তোমরা পড়তে পারো, তোমরা আবার ক্লাস থেকে বের হয়ে যে কেউ পড়ো না, পরে পড়বা, ঠিক আছে? ওকে। সো নাফিস বলছে কবি মিল্টন ভাইয়া। না, আমি হচ্ছে একজন কবি মিল্টন ভাইয়া, ঠিক আছে? আমার খোকা কবি বলতো মানুষজন, এখন আর এসব লিখি না, এখন এসব পরিচয় বন্ধ হয়ে গেছে লাইফ থেকে। ওকে, আমরা কোথায় জানি ছিলাম? আচ্ছা সরি, আমি একটু অন্যদিকে চলে গেছি। আমরা ছিলাম হচ্ছে কোষে। সো এইটাকে এখন আমরা কোষ কিভাবে লিখবো? সো অ্যানোড কে বলতো? অ্যানোড হচ্ছে জিঙ্ক আর জিঙ্ক সালফেট, তাই না? অ্যানোড হচ্ছে আমাদের জিঙ্ক আর জিঙ্ক সালফেট। সো জিঙ্ক আর জিঙ্ক সালফেট হচ্ছে আমাদের অ্যানোড। তাহলে অ্যানোডটাকে আমরা বাম সাইডে লিখবো। সো যেহেতু এটা 2 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষের ক্ষেত্রে আমরা বাম সাইডে লিখবো হচ্ছে অ্যানোডকে। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক সালফেটে পরিণত হয়, এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া। আর কপার সালফেট থেকে কপারে পরিণত হয়, কপার সালফেট থেকে কপারে পরিণত হয়, এটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া। সো এইভাবে আমরা কোষ সংকেত লিখতে পারি। সো কোষ সংকেত লেখার যে নিয়ম, এটা তাহলে কি দেখলাম আমরা? জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট, কপার সালফেট থেকে কপার, এইটা এভাবে আমাদের তোমার হচ্ছে একটা তোমার হয়, কোষ বিক্রিয়া হয়। এখন দেখো কোষের ক্ষেত্রে আরো বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে। তো আশা করছি যা যা আমি দেখাইছি এগুলো তোমরা করছো, বুঝতে পেরে গেছো। আমি টোটালটা এই পেজে যা কিছু আছে মুছে ফেললাম। সো যদি তোমরা আরেকবার বুঝতে চাও, এই ভিডিওটা পরবর্তীতে আরেকবার দেখবা। সো ধরো আমাদের এখন যে কোনো একটা কোষ যদি আমরা নিই, সাপোজ ধরো আমরা এরকম একটা কোষ নিলাম যে নিকেল থেকে হচ্ছে তোমার হচ্ছে নিকেল সালফেট, আচ্ছা এটা না নিই, অন্য কিছু নিই, আচ্ছা জিঙ্কটাই নিই, ঠিক আছে? জিঙ্কটাই নিই বা অন্য কিছু একটা নেওয়া যেতে পারে। ধরো এরকম হচ্ছে হইলো যে আয়রন, ঠিক আছে, আয়রন সালফেটের সাথে আমরা সিলভার যোগ করলাম, করে সিলভার সালফেট প্লাস হচ্ছে আয়রন পাইলাম, সিলভার সালফেট প্লাস আয়রন পাইলাম। সো এই যে একটা কোষ নিলাম, এই কোষে যদি ভালো করে খেয়াল করে দেখো, আয়রনে প্রথমে +2 ছিল, পরে আয়রনে 0 হয়ে গেছে। আর এখানে সিলভারে 0 ছিল, এখানে হচ্ছে সিলভার সালফেটে যে সিলভার +1 হয়, সো +1 হইলে এই জায়গাতে Ag2 করা লাগবে। সো এই জায়গাতে দেখো +1 হয়ে গেছে, সিলভার সালফেট Ag2SO4 হবে। সো এটা এরকম হলো। তাহলে ভালো করে খেয়াল করলে দেখবা 2 থেকে 0 হইছে, দ্যাট মিনস কি এখানে জারণ সংখ্যা কমছে। আর এখানে 0 থেকে 1 হইছে, এখানে জারণ সংখ্যা কি হইছে বলতো? আমাদের বৃদ্ধি পাইছে। সো যদি বৃদ্ধি পাই তাহলে এটা অ্যানোড হিসেবে কাজ করলো, আর এইটা হচ্ছে আমাদের কি ক্যাথোড হিসেবে কাজ করলো। সো এখানে আমাদের অ্যানোড হিসেবেও কাজ করছে আর ক্যাথোড হিসেবেও কাজ করছে। সো আমরা ক্যাথোডটাকে ডান সাইডে লিখবো আর অ্যানোডটাকে বাম সাইডে লিখবো। তাহলে কোষ লেখার সময় আমরা কিভাবে লিখবো? ডাবল দাগ দিলাম। সো আমরা আগে ক্যাথোডটাকে লিখি। দেখো আয়রন সালফেট থেকে আমাদের তৈরি হলো হচ্ছে আয়রনে, ঠিক আছে? আর এই সাইডে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই সাইডে কি হলো? সিলভার থেকে আমাদের তৈরি হলো কোথায় বলতো? সিলভার সালফেটে না, সিলভার সালফেটে। এখন মজার ব্যাপার হচ্ছে এই সিলভার আয়রন সালফেট কিন্তু অ্যাকুয়াস অবস্থায় আছে, কারণ এটা কিন্তু সলিউশন। আর এখানে সিলভার সালফেট যেটা আছে, আয়রন সালফেট, সিলভার সালফেট, এগুলো কিন্তু অ্যাকুয়াস অবস্থায় আছে। সো ভালো করে খেয়াল করলে দেখবা যে আচ্ছা এটা তো সিলভার না, এটা হচ্ছে আয়রন গেছে। কি দেখছো? কবিতার গল্প টল্প করছি না, মাথা অন্যদিকে চলে গেছে, এখন ভুলভাল লিখতেছি, ফ্লো হারাই ফেলছি। ওকে, সো তাহলে এখন আমরা এখান থেকে কি দেখলাম? এখান থেকে আমরা এটা দেখলাম যে একটা কোষ যখন আমরা লিখবো, লেখার ক্ষেত্রে নিয়ম হচ্ছে তুমি যদি অ্যানোডটা লিখো, সিলভার থেকে সিলভার প্লাস আয়ন লিখতে পারো, মাঝখানে আমরা কোষের সংকেত দিলাম, তারপরে আয়রন থেকে আয়রন 2+ থেকে আয়রন লিখতে পারো, এভাবেও তুমি লিখতে পারো। বাট এইটা কিন্তু তোমার হচ্ছে অ্যাকুয়াস, এইটা হচ্ছে অ্যাকুয়াস, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের সলিড, এটা হচ্ছে আমাদের সলিড। সো কোনটা সলিড কোনটা অ্যাকুয়াস এগুলো হচ্ছে আমাদের চিহ্নিত করে দিতে হয়, ঠিক আছে? সো একটা অ্যানোড একটা ক্যাথোড। এবার কখনো কখনো দেখা যায় কি যে আমাদের এখানে একটা করে সলিড থাকে না। সলিড মানে হচ্ছে সেটা হচ্ছে তড়িৎদ্বার হিসেবে কাজ করে। কখনো কখনো আমাদের সলিড থাকে না। যেমন ধরো একটা এমন কোষ দিয়ে দিল যেই কোষে কোনো সলিড কিছু নাই। আমি এটা মুছে দিলাম, হ্যাঁ এটা মুছে দিলাম, তোমরা সবাই করো। ধরো একটা এমন কোষ দিয়ে দিল যেখানে সলিড কিছু নাই। যেমন দেখো আমাদের যদি এরকম বলে যে আয়রন
আয়রন সালফেট এবং হচ্ছে SnCl2 বিক্রিয়া করে তোমার হচ্ছে FeCl3 এবং SnCl2 আছে। সো হচ্ছে Sn সালফেট, আমি আন্দাজে দিতেছি বুঝছো, ভুল টুল হইতে পারে, ভুল টুল হইলে হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আমি একদম টোটালি আন্দাজে লিখতেছি। সো এখানে হচ্ছে Sn এর কিছু একটা তৈরি হবে, Sn এর সালফেটের তো দুইটা, আর এখানে তোমার Sn এর হচ্ছে জারণ সংখ্যা কত হবে, জারণ সংখ্যা কমবে না বাড়বে, বাড়বে না কমবে, এটা 2 থেকে 3, তাহলে বাড়ছে, তাহলে এটা কমাইতে হবে। সো এইটা কমায় কত করব, কমতেছে না, সো উল্টা পাল্টা দিছি, থাক। আচ্ছা যাই হোক, যেটাই তৈরি হোক, এখানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সিম্পলি এটা বুঝো। ধরো এই জায়গাতে হচ্ছে Sn এর ক্ষেত্রে এই জায়গাতে ছিল হচ্ছে Sn2+, এখানে আমরা আচ্ছা আমি আরেকবার লিখি কোষটা, আরেকবার লিখলে মেলাইতে পারবো। এবার চিন্তা করে লিখবো Fe2SO4 লিখবো এখানে আমরা। সো এখানে আমরা Fe2SO4 লিখবো, সাথে আমরা SnCl2 নিব। নেয়ার পরে এখন আমরা এই সাইডে আয়রন 3+ থেকে আয়রন 2+ যাবে। সো আয়রন 2+ যদি যাই FeCl2 যাবে, আর এইটা SnCl2 থেকে SnCl4 হবে। সো SnCl4 হলে যখন Sn এর সাথে সালফেট যাবে, সো এই জায়গাতে হচ্ছে সালফেটের কয়টা, দুইটা যাইতে হবে, যেহেতু আমাদের 4, সালফেট যাবে হচ্ছে আমাদের দুইটা। সো এখন আমাদের মিলে গেছে। এখন যেটা আমাদের মিলছে আমরা একটু দেখার চেষ্টা করি কি কি মিলছে। দেখো আমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি, এই জায়গাতে আয়রনের জারণ সংখ্যা +3, এখানে আয়রনের জারণ সংখ্যা +2, এখানে আমাদের এই Sn এর জারণ সংখ্যা হচ্ছে +2, আর এখানে আমাদের Sn এর জারণ সংখ্যা হচ্ছে +4। সো আমরা যদি একটু মেলানোর চেষ্টা করি, 3 থেকে 2 হলো, 3 থেকে 2 হলো, আর এখানে দেখো 2 থেকে 4 হলো, 3 থেকে 2 হলো, আর 2 থেকে 4 হলো, তাহলে এখানে কমছে না? এটা যদি কমে তাহলে এটা হচ্ছে তোমার ক্যাথোড হিসেবে কাজ করছে, এটা যেহেতু বাড়ছে এটা অ্যানোড হিসেবে কাজ করছে। সো আমরা অ্যানোডের সংকেতটা আগে লিখি। সো আমরা আগে দাগ দিলাম, অ্যানোডের সংকেত যদি লিখি, দেখো SnCl2 এটা থেকে SnSO4 এটাতে পরিণত হয়েছে, আর অপোজিটে আমাদের দেখো Fe2SO4 এত কঠিনটা তোমাকে দিবে না, আমি কঠিন করে দিলাম, ঠিক আছে। এইটা থেকে FeCl2 তে পরিণত হয়েছে। সো এখানে প্রত্যেকেই সলিউশন অবস্থায় আছে, কেউ ধাতু অবস্থায় নেই, প্রত্যেকেই যদি সলিউশন অবস্থায় থাকে তাহলে এখানে তুমি যদি ভেঙে ফেললে দেখো Sn2+ থেকে Sn4+ এ যাবে। সো এও সলিউশন অ্যাকুয়াস অবস্থায় আছে, এও অ্যাকুয়াস অবস্থায় আছে, ঠিক আছে, দাগ দিলাম। এখানে দেখো আয়রন 3+ থেকে আয়রন 2+ অবস্থায় যাবে, দেখো এও হচ্ছে অ্যাকুয়াস অবস্থায় আছে, এও হচ্ছে আমাদের অ্যাকুয়াস অবস্থায় আছে। তাহলে এও যদি অ্যাকুয়াস, এও যদি অ্যাকুয়াস, এও যদি অ্যাকুয়াস অবস্থায় থাকে, তাহলে এখানে আমাদের তড়িৎদ্বারকে, আমাদের বেসিক কোষ সংকেত লেখার ক্ষেত্রে দুইটা সলিড আর দুইটা লিকুইড থাকতে হয়, দুইটা সলিড দুইটা অ্যাকুয়াস থাকতে হয়, তার মানে আমাদের কোষ সংকেত লেখার ক্ষেত্রে তড়িৎদ্বার থাকতে হয়। তো এখানে আমাদের কোনো তড়িৎদ্বার নাই। যদি কোথাও তড়িৎদ্বার না থাকে তখন আমরা এখানে সাইডে প্লাটিনাম তড়িৎদ্বার নিই। সো যদি এখানে তড়িৎদ্বার না থাকে তখন আমাদের এখানে প্লাটিনামকে অ্যাজ এ তড়িৎদ্বার হিসেবে নিতে হবে। অর্থাৎ আমরা যদি একটা কোষ নিই, ঠিক আছে, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ নিই, এর ভিতরে দুইটা আলাদা আলাদা সলিউশন আমরা নিছি, বাট এই সলিউশনে আলাদা কোনো তড়িৎদ্বার নাই, তখন আমাদের তড়িৎদ্বার হিসেবে এখানে প্লাটিনাম তার ব্যবহার করা হয়েছে। সো এখানে আমাদের কি ব্যবহার করা হয়েছে, প্লাটিনাম তার তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়েছে। সো দ্যাট ওয়াজ দা হচ্ছে থিং, যেটা আমাদের কোষ সংকেত লেখার নিয়ম কিভাবে জানতে হয় বুঝতে হয় সেটা ছিল। সো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কোষ সংকেত কিভাবে লিখতে হবে। এই টাইপের এমসিকিউ করবা, জাস্ট এইটুকু মনে রাখবা যে বামে অ্যানোড ডানে ক্যাথোড বসে, বামে অ্যানোড বসাইতে পারলে ডানে ক্যাথোড বসাইতে পারলে তুমি ইজিলি মেলাইতে পারবা। আর অ্যানোডে হয় অক্সিডেশন, ক্যাথোডে হয় রিডাকশন। সো অক্সিডেশন রিডাকশন নিয়ে ডিটেইল কথাবার্তা ব্যাখ্যা আমি করে ফেলছিলাম। ওকে, দ্যাটস গ্রেট। সো আমরা এখন পরবর্তী অংশে যাব, পরবর্তী অংশে যাই। সো আমাদের পরবর্তী অংশ, ক্লাসের পরবর্তী অংশ যদি একটু দেখার চেষ্টা করি, আমাদের পরবর্তী অংশে আছে হচ্ছে লবণ সেতু। পরবর্তী অংশে কি আছে, লবণ সেতু। সো লবণ সেতু এই ব্যাপারটা কি, যখন আমরা গ্যালভানিক কোষ নিব বা ড্যানিয়েল সেল টাইপের কিছু নিব, তখন ওখানে বিদ্যুৎ উৎপাদন হবে।
গ্যালভানিক কোষ বা ড্যানিয়েল সেল টাইপের কিছু যদি নিই, সেখানে আমাদের বিদ্যুৎ উৎপাদন হবে। আর যখন আমাদের বিদ্যুৎ উৎপাদন হয় তখন প্রবলেম যেটা হয়, বিদ্যুৎ উৎপাদন হলে প্রবলেম যেটা হয় যে এটা অসামঞ্জস্য একটা বিক্রিয়া হয়, যেই বিক্রিয়া তোমার হচ্ছে অর্ধেক হইতে হইতে থেমে যায়। সো যদি অর্ধেক হইতে হইতে থেমে যায় তাহলে তো ব্যাপারটা হইল না। সো তখন ওই বিক্রিয়াটাকে পরিপূর্ণভাবে চালানোর জন্য আমাদের কি করতে হয়, ব্যালেন্স করতে হয়। ঠিক আছে, ইমব্যালেন্সড অবস্থায় থাকে ওটাকে ব্যালেন্স করতে হয়। সাপোজ ধরো এই সাইডে একটা পাত্র, এই সাইডে একটা পাত্র, এখানে আমাদের অ্যানোড আছে আর এখানে আমাদের ক্যাথোড আছে। সো এখন এখান থেকে আমাদের তার দিয়ে কানেক্টেড করা আছে। এখন যদি এটা থেমে যায় বিক্রিয়া তাহলে তো হবে না, আমাদের এটাকে কন্টিনিউয়াস যদি করতে হয় তখন আমরা মাঝখানে কন্টিনিউয়াস করার জন্য একটা সেতু ব্যবহার করি, লবণ সেতু। ঠিক আছে, সেতু ব্যবহার করি লবণ সেতু। লবণ সেতুর কাজ কি? লবণ সেতুর কাজ হচ্ছে বিক্রিয়াটাকে যাতে থেমে না যায় সেজন্য পর্যাপ্ত পরিমাণে আয়ন সাপ্লাই দেয়া। সো এই লবণ সেতুতে আমরা কয়েকটা জিনিস ব্যবহার করি যেটা আমাদের এমসিকিউতে আসে, যেমন হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড, NH4 অ্যামোনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। ঠিক আছে, এই টাইপের কয়েকটা যৌগ আছে যেগুলো হচ্ছে আমরা লবণ সেতুতে ব্যবহার করি। যারা অধিক তড়িৎ বিশ্লেষ্য তাদেরকে আমরা লবণ সেতুতে ব্যবহার করি। ঠিক আছে, সো লবণ সেতুতে কাদের কাদের ব্যবহার করা হয় একটু বইতে লবণ সেতু সম্পর্কে পড়বা, এটা ক নম্বর খ নম্বর এমসিকিউ এই জায়গাগুলোতে চলে আসে। সো তোমরা লবণ সেতু সম্পর্কে কয়েকটা লাইন বইতে যেগুলো দেয়া আছে এটা হচ্ছে আমাদের মুখস্থ করবা। এরপর আসো আমাদের পরবর্তী টপিক হচ্ছে তড়িৎ চালক বল। ঠিক আছে, তড়িৎ চালক বল হচ্ছে আমাদের পরবর্তী টপিক। সো আমরা এখন তড়িৎ চালক বল সম্পর্কে পড়াশোনা করব। তড়িৎ চালক বল। সো তড়িৎ চালক বল মানে কি? তড়িৎ চালক বল মানে হচ্ছে একটা কোষকে চালানোর জন্য যেই বলের প্রয়োজন পড়ে সেটা হচ্ছে আমাদের ওই কোষের তড়িৎ চালক বল। সো তড়িৎ চালক বল এটা বের করার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে প্রমাণ অবস্থায়। ঠিক আছে, একটা ওয়ে কি? একটা ওয়ে হচ্ছে প্রমাণ অবস্থায়, আরেকটা ওয়ে হচ্ছে অপ্রমাণ অবস্থায়। সো প্রমাণ অবস্থায় তড়িৎ চালক বল, আর আরেক সাইডে আছে হচ্ছে আমাদের অপ্রমাণ অবস্থায় তড়িৎ চালক বল। সো তোমাকে যদি কোথাও প্রমাণ এবং অপ্রমাণ অবস্থায় দুইটাতেই তড়িৎ চালক বল বের করতে বলে, দুইটাতে বের করার নিয়ম হচ্ছে দুই রকম। প্রমাণ অবস্থায় বলতে কি বোঝায়? যখন আমাদের কন্ডিশন দেয়া থাকবে এরকম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। ঠিক আছে, সো 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই টাইপের কিছু যখন আমাদের দেয়া থাকবে তখন সেটা হচ্ছে আমাদের প্রমাণ অবস্থা। আর যদি আমাদের অন্য যে কোনো প্রেসার, টেম্পারেচার, ভলিউম এগুলা যে কোনোটা দেয়া থাকে তখন যে কোনো অবস্থা হচ্ছে অপ্রমাণ অবস্থা। তো আমি এটাকে প্রমাণ অবস্থা, যে কোনো অবস্থা বলি। যে কোনো অবস্থা মিন্স হচ্ছে যে কোনো প্রেসার, টেম্পারেচার, ভলিউম দেয়া থাকতে পারে। বাট যদি প্রমাণ অবস্থায় বলে তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। ঠিক আছে, এই টাইপের তোমার একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন থাকবে। সো স্ট্যান্ডার্ড কন্ডিশন থাকলে সেটা হচ্ছে প্রমাণ অবস্থায়। এখন আমরা প্রমাণ অবস্থায় কোষ বিভব বের করা শিখবো। তার আগে এখান থেকে আমরা প্রমাণ অবস্থার জন্য ফর্মুলা শিখে যাই। সো প্রমাণ অবস্থার জন্য আমাদের কোষ বিভব বের করার ফর্মুলা হচ্ছে ই নট সেল। মনে রাখবো আমরা, ই নট সেল ইকুয়ালস টু ই নট অক্সিডেশন প্লাস ই নট রিডাকশন। অর্থাৎ অ্যানোডে যেহেতু অক্সিডেশন ঘটে, অ্যানোডের ই নট এবং ক্যাথোডের ই নট দুইটা যোগফল করলেই আমরা প্রমাণ অবস্থায় তড়িৎ চালক বল বা ই নট সেল বের করতে পারি। আর যদি আমরা অপ্রমাণ অবস্থায় বা যে কোনো অবস্থায় বের করতে চাই তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে নারনস্ট ইকুয়েশন। কি ইকুয়েশন? নারনস্ট ইকুয়েশন। তো নারনস্ট ইকুয়েশন নিয়ে আমরা এই ক্লাসের শেষের দিকে কথা বলবো। আপাতত এখন আমরা এই ইকুয়েশনটা নিয়ে কথা বলি যে ই নট সেল ইকুয়ালস টু ই নট অক্স প্লাস ই নট রিডাকশন, এটা কিভাবে করতে হয়। সো দেখো, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই পর্যন্ত যদি বুঝে থাকি তাহলে আমরা হচ্ছে এই পেজটাকে মুছে দিব, দেন আমরা হচ্ছে এই জায়গাতে আরেকটু ডিটেল ব্যাখ্যা করব। দেখো, আমাদের ধরো একটা কোষ দিয়ে দিল জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস কপার তৈরি করছে, এবং আমাদের বলে দিছে যে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হইতে আমাদের হচ্ছে ই নট সেল কত? ই নট সেল হচ্ছে প্লাস
প্লাস 0.76। আর আমাদের এটাও বলে দিছে যে কপার থেকে কপার 2+ হইতে এই জায়গাতে ইনট সেল হচ্ছে বলে দিছে যে -0.34 এটা। আমাদের এরকম র্যান্ডম ভ্যালু বলে দিছে। এখন এইটা যেহেতু প্রমাণ অবস্থায় বলছে, আমাদের বলে দিবে যে প্রমাণ অবস্থায়। সো প্রমাণ অবস্থায় যেহেতু বলছে, এখান থেকে আমাদের বের করতে হবে যে প্রমাণ অবস্থায় কোষ বিভব কত। সো প্রমাণ অবস্থায় কোষ বিভব বের করার ফর্মুলা কি? ইনট সেল ইকুয়ালস টু ইনট অক্সিডেশন প্লাস হচ্ছে ইনট রিডাকশন। ইনট অক্সিডেশন প্লাস ইনট রিডাকশন। এখন অক্সিডেশন কোথায় ঘটে? অ্যানোডে ঘটে। আর রিডাকশন কোথায় ঘটে? ক্যাথোডে ঘটে। তো আমরা এখানে একটু চেক করব যে এখানে অক্সিডেশন কার ঘটছে। দেখো তো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ পরিণত হয়েছে না? তাহলে জিঙ্কে অক্সিডেশন হলো। আর কপার 2+ থেকে কপারে পরিণত হয়েছে, তার মানে কি কপারে রিডাকশন হলো। সো আমরা যদি দেখি জিঙ্কে অক্সিডেশন, কপারে রিডাকশন হয়েছে, তাহলে এইটা অ্যানোড হিসেবে কাজ করলো, এটা ক্যাথোড হিসেবে কাজ করলো। তাহলে আমরা এখন এই জায়গাতে সিম্পল ইনটের ক্ষেত্রে এভাবে লিখতে পারি, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ মানে কি অক্সিডেশন, প্লাস কপারের ক্ষেত্রে দেখো ইনট কপার 2+ থেকে কপার মানে হচ্ছে রিডাকশন। সো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কপার 2+ থেকে কপার, এটা। এখন দেখো তো আমাদের জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর ভ্যালুটা অলরেডি দেয়া আছে না? দেয়া আছে। সেটা কত বলো তো? 0.76। সো এখান থেকে আমরা যদি বসাই 0.76, এবার দেখো তো এখানে কপার থেকে কপার 2+ এর ভ্যালু দেয়া না? কপার থেকে কপার 2+ এর ভ্যালু কত দেয়া বলো তো? -0.34। ঠিক আছে, বাট আমাদের এখানে বসাতে হবে কপার 2+ থেকে কপারের ভ্যালু। দেখো তো এই দুইটা জিনিস কি এক? এই দুইটা জিনিস কি এক? দেখো তো, কপার থেকে কপার 2+ আর কপার 2+ থেকে কপার, দুইটা জিনিস কিন্তু এক না, একটা আরেকটার উল্টা। সো উল্টায় যদি আমাদের ভ্যালুটা লিখতে হয়, তখন আমাদের ভ্যালুটা এই ভ্যালুর অপোজিট চিহ্নের হয়ে যাবে। অর্থাৎ এইটা হচ্ছে বিজারণ বিভব, এইটা হচ্ছে জারণ বিভব, আর এটা হচ্ছে বিজারণ বিভব। তো জারণ বিভবকে যদি বিজারণ বিভব করতে হয়, সামনে একটা এক্সট্রা মাইনাস দিতে হয়। তাহলে এখানে অলরেডি একটা মাইনাস আছে, সামনে আরেকটা এক্সট্রা মাইনাস দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। সো প্লাস হয়ে গেলে আমাদের এখানে ভ্যালু আসবে হচ্ছে 0.34। সো 0.34 হলে এখন দুইটা যোগ করব, করলে আমরা ভ্যালু পাবো হচ্ছে 1.1 ভোল্ট। আমরা ভ্যালু কত পাবো? 1.1 ভোল্ট। সো দ্যাটস ইট। সো এইভাবে আমরা কি করি? আমরা প্রমাণ অবস্থায় জারণ বিভব, বিজারণ বিভব এবং এই দুইটা সমন্বয়ে কোষ বিভব বের করা শিখি। তাহলে আরেকবার বলি, আমরা কি করি? আমরা এইভাবে হচ্ছে প্রমাণ অবস্থায় কোষ বিভব বের করা শিখি। এখন প্রমাণ অবস্থায় কোষ বিভব যদি আমরা বের করতে জানি, তখন আমরা প্রমাণ অবস্থায় আরো একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে পাত্রে রাখা যাবে কিনা। পাত্রে রাখা যাবে কিনা। তো পাত্রে রাখা যাবে কিনা এইটা এই টাইপের ম্যাথ কি তোমরা দেখছো? একটু আমাকে কমেন্টে জানাও তো যে পাত্রে রাখা যাবে কিনা এই টাইপের ম্যাথ তোমরা দেখছো কিনা। এই টাইপের ম্যাথ খুবই কমন, এটা খুবই আসে। ঠিক আছে, ওকে, এটা খুবই কমন, এটা খুবই আসে। পাত্রে রাখা যাবে কিনা এইটা খুবই আসে। সো যেহেতু পাত্রে রাখা যাবে কিনা এটা যেহেতু খুবই আসে, আমরা এটা নিয়ে এখন একটু ডিটেল কথা বলি। এবং এই পাত্রে রাখা যাবে কিনা এটা হচ্ছে গ নম্বরে তুমি একসেট কোশ্চেনে গ নম্বরে তুমি পাবা 3 মার্কের। সো আমরা পাত্রে রাখা যাবে কিনা এই ম্যাথ কিভাবে করতে হবে একটু দেখবো। দেখো, পাত্রে রাখা যাবে কিনা, যখনই আমরা পাত্রে রাখা যাবে কিনা সেই ম্যাথ করব, তখন আমরা ওখানে কি করব? প্রথমে আমরা পাত্র আইডেন্টিফাই করব। পাত্র তো চিনো, পাত্র মানে কি? পাত্র মানে হচ্ছে ওই যে বিয়ে পড়ানোর সময় ছেলে যে থাকে তাকেই তো পাত্র বলে। সো যেহেতু ছেলে যে থাকে তাকে পাত্র বলে, তো আমাদের পাত্র আইডেন্টিফাই করতে হবে। পাত্র যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে পাত্রকে আমরা বলবো হচ্ছে অ্যানোড। ঠিক আছে, অ্যানোড। আর অন্য যে থাকবে তাকে আমরা বলবো কি বলতো? তাকে আমরা বলবো হচ্ছে ক্যাথোড। অর্থাৎ পাত্রীকে আমরা বলবো হচ্ছে ক্যাথোড। সো পাত্রকে বলবো অ্যানোড আর পাত্রীকে বলবো কি? ক্যাথোড। এখন ধরো তোমাকে আমি এরকম বললাম টিনের পাত্রে তোমার হচ্ছে কপার সালফেটের দ্রবণ। টিনের পাত্রে কপার সালফেটের দ্রবণ, এর মানে কি? পাত্রকে বিয়ে কে করবে? বিয়ে করবে হচ্ছে টিন। সো পাত্র হচ্ছে আমাদের টিন, ভালো করে বুঝবা। টিনের পাত্রে যদি বলে, তাহলে পাত্র হচ্ছে আমাদের টিন, আর দ্রবণ হচ্ছে আমাদের কপার সালফেট। তার মানে
এই যে পাত্রটা এইটা টিন বা এসএন দিয়ে তৈরি, আর এর ভিতরে যে দ্রবণ আছে সে হচ্ছে কপার সালফেট। তার মানে আমাদের পাত্রকে যদি অ্যানোড ধরতে হয়, দ্যাট মিনস টিন হবে হচ্ছে অ্যানোড, আর অন্য যেটা থাকবে যেমন কপার সালফেটের দ্রবণ সে হবে ক্যাথোড। অর্থাৎ যদি আমরা কোষ বিক্রিয়া দেখি, টিন থেকে এসএন থেকে SN4+, এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া হবে। আর ক্যাথোডের বিক্রিয়া কি হবে? ক্যাথোডের বিক্রিয়া অপোজিটটা হবে, কপার 2+ থেকে কপার। সো এইটা দেখেই কিন্তু আমরা বলে দিতে পারলাম। তাহলে আমাদের ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে যে পাত্র তাকে আমরা অ্যানোড ধরবো, অন্যটাকে ক্যাথোড ধরবো, ধরে আমরা এখান থেকে অনায়াসে ম্যাথ করে ফেলতে পারবো। এখন দেখো যদি তাই হয় তাহলে আমরা একটা ম্যাথ করি। দেখো তো আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি কিনা। এখানে দেখো একটা ম্যাথ আমরা লিখে রাখছি। ম্যাথটা বলছে যে 1 মোলারিটি ম্যাঙ্গানিজ সালফেটের দ্রবণ টিনের পাত্রে রাখা যাবে কি? অর্থাৎ আমাদের ডিসিশন নিতে হবে। 1 মোলারিটি ম্যাঙ্গানিজ সালফেটের দ্রবণ টিনের পাত্রে রাখা যাবে কি? আমাদের ডিসিশন নিতে হবে। সো পাত্রে রাখা যাবে কিনা এটা ডিসিশন আমরা কিভাবে নিব, তার আগে পাত্রে রাখা যাবে কিনা ম্যাথের স্টেপগুলা বলি। প্রথমে আমরা কি করব, স্টেপ হচ্ছে স্টেপ নাম্বার 1, পাত্র যে থাকবে তাকে আমরা অ্যানোড ধরবো, অন্যটাকে আমরা কি ধরবো? অন্যটাকে আমরা ক্যাথোড ধরবো। সো অ্যানোড এবং ক্যাথোড ধরার পর দুইটা সমন্বয়ে আমরা ই0 সেল বের করব। ই0 সেলের ভ্যালু যদি 0 আসে তাহলে এই সেলকে বলা হয় ডেড সেল, ঠিক আছে, ডেড সেল। বাট যদি ই0 সেলের ভ্যালু গ্রেটার দেন 0 আসে, মানে পজিটিভ আসে, গ্রেটার দেন 0 মানে কি? পজিটিভ যদি আসে তাহলে হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া যদি হয় তাহলে ব্যাপারটা হবে কি? দেখো আগে স্লাইডে যাই। স্বতঃস্ফূর্ত বিক্রিয়া যদি হয় তাহলে এই দ্রবণটা এই পাত্রের সাথে একা একাই বিক্রিয়া করবে। পাত্রের সাথে যদি একা একাই বিক্রিয়া করে তাহলে এখান থেকে টিন যে এখানে বিক্রিয়া করবে না। তাহলে টিন যে যদি বিক্রিয়া করে তাহলে পাত্রের ক্ষয় হয়ে যাবে না? ধরো তুমি একটা পাত্রের ভিতরে অন্য কিছু একটা রাখছো, যদি পাত্রটাই ওই দ্রবণের সাথে বিক্রিয়া করা শুরু করে তাহলে পাত্র তো ক্ষয় হয়ে যাবে, পাত্রের তো থাকবে না। যদি পাত্র ক্ষয় হয়ে যায় তাহলে পাত্র নষ্ট হয়ে যাবে, এবড়ো থেবড়ো হয়ে যাবে। তাহলে যদি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয় তাহলে পাত্র নষ্ট হয়ে যাবে। যদি পাত্র নষ্ট হয়ে যায় তাহলে এই কেসের ক্ষেত্রে পাত্রে রাখা যাবে না। আর যদি এরকম হয় যে ই0 সেল ইজ লেস দেন 0, ঠিক আছে, গ্রেটার দেন 0 না, লেস দেন 0, মানে হচ্ছে এটা আসে নেগেটিভ। যদি নেগেটিভ আসে তখন এইটাকে বলে হচ্ছে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। কি বলে? অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। আর অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া হলে বিক্রিয়া ঘটে না। যদি বিক্রিয়া না ঘটে তাহলে কি হবে? পাত্রে রাখা যাবে। তাহলে কন্ডিশনগুলো আমরা বুঝলাম। কন্ডিশনগুলো কি ছিল? যে আমরা প্রথমে পাত্রকে অ্যানোড ধরবো, অন্যটাকে ক্যাথোড ধরবো, দুইটা যোগ করে যদি আমরা 0 পাই তখন ওই সেলকে বলা হবে ডেড সেল। ওই সেলটা কাজ করবে না, ওটা অ্যানোড ক্যাথোড হিসেবেই কাজ করবে না। আর যদি আমাদের গ্রেটার দেন 0 হয় তাহলে এটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, আর যদি লেস দেন 0 হয় তখন এটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হলে পাত্রে রাখা যাবে না, যদি অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয় তাহলে পাত্রে রাখা যাবে। দ্যাটস ইট। আমরা জিনিসপত্রগুলা খুব সুন্দর মতো বুঝে ফেলছি। এন্ড দেন আমরা আমাদের পরবর্তী অংশে আসি। পরবর্তী অংশ কি? এখন আমরা এই ম্যাথটা করব। ম্যাথটাতে আমাদের কে অ্যানোড কে ক্যাথোড হিসেবে কাজ করবে। দেখো আমাদের টিনের পাত্র অ্যানোড হিসেবে কাজ করবে। সো আমরা এখানে লিখবো ই0 সেল ইকুয়ালস টু ই0 অফ অক্সিডেশন কার টিনের পাত্রে অ্যানোড হিসেবে কাজ করবে। সো টিন থেকে টিন 2+ এ পরিণত হবে, এইটা একটা পার্ট। সো আমরা দেখি তো টিন থেকে টিন 2+ এর পার্টটা পাইছি। আরেকটা পার্ট হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট ক্যাথোড হিসেবে কাজ করবে। সো ই0 সেল ম্যাঙ্গানিজের ক্ষেত্রে ম্যাঙ্গানিজ 2+ থেকে, যেহেতু ক্যাথোড, ম্যাঙ্গানিজ 2+ থেকে ম্যাঙ্গানিজে পরিণত হবে। সো ম্যাঙ্গানিজের ক্ষেত্রে ম্যাঙ্গানিজ 2+ থেকে ম্যাঙ্গানিজে পরিণত হবে। তাহলে এখানে দেখো আমাদের টিনের ক্ষেত্রে কি ছিল? যেহেতু টিনের ক্ষেত্রে SN থেকে SN2+ ছিল, ওর ভোল্ট কত ছিল? 0.137 ভোল্ট। সো ওইটা যেহেতু ওই রকমই আছে, জারণ বিভবই আছে, বিজারণ বিভবই আছে, এটা বিজারণ বিভব। তো এইটার ক্ষেত্রে এই ভ্যালুটার আর কোনো চেঞ্জ হবে না, 0.137ই আমরা বসায় দিলাম। বাট যখন আমরা দেখব যে এই জায়গাতে এইটা হচ্ছে বিজারণ বিভব, ঠিক আছে,
এবং এই বিজারণ বিভবের ক্ষেত্রে ব্যাপারটা হইতেছে কি, এখানে mn2+ থেকে mn, বাট এখানে mn থেকে mn2+, তাহলে উল্টা আছে না, এইটা যেটা আছে তার ঠিক উল্টা আছে এখানে, তাহলে সামনের চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আমরা একটু আগে দেখে আসছি, যদি পরিবর্তন হয় তাহলে এখানে আসবে মাইনাস কি আসবে, -1.18 ভোল্ট, -1.18 ভোল্ট। সো এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসতেছে একটু আমরা দেখি, ক্যালকুলেশন করলে আই গেস -0.9 সামথিং ভোল্ট আসতেছে। এখন বলো তো ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ? ভ্যালুটা হচ্ছে আমার নেগেটিভ ভ্যালু। যেহেতু ভ্যালুটা নেগেটিভ ভ্যালু, তাহলে এটা কি নেগেটিভে আসতেছে। নেগেটিভে আসলে বিক্রিয়া কি স্বতঃস্ফূর্ত না অস্বতঃস্ফূর্ত? বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত। যদি বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত যদি বিক্রিয়া হয়, তাহলে এই টিনের পাত্রে দ্রবণটি রাখা যাবে। ঠিক আছে, টিনের পাত্রে দ্রবণটি রাখা যাবে। সো এখন তোমরা যারা যারা এই পর্যন্ত বুঝতে পেরে গেছো, তোমরা একটু কমেন্টে জানাও। ওকে, হ্যাঁ, সুবর্ণা আর তাসফিয়া উত্তর দিছে। আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নাই, আমি আন্দাজে বলছি। মাইনাস কত উত্তর লিখছো তোমরা? মাইনাস হচ্ছে 1.043। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এটা না। সো তাহলে বিক্রিয়াটা হচ্ছে আমাদের অস্বতঃস্ফূর্ত, অর্থাৎ আমরা শেষের লাইনে আমরা ডিসিশন নিব যে পাত্রে রাখা যাবে। শেষের লাইনে আমরা কি ডিসিশন নিব? পাত্রে রাখা যাবে। সো এই পাত্রে রাখা যাবে কি যাবে না, সেই ডিসিশনটা কিন্তু আমাদের দিতে হবে। ডিসিশনটা দেওয়ার জন্য আমাদের 1 মার্ক বরাদ্দ থাকবে। ঠিক আছে, সো আমরা শেষ লাইনে ডিসিশন দিব, এইটা হচ্ছে আমাদের একটা ব্যাপার। ওকে, ওকে, সো দ্যাটস ইট। এরপরে আসো আমরা পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে যদি যাই, সো এখানে আমাদের আশাফুর একটা জিনিস জিজ্ঞেস করছে যে ভাইয়া বিজারণ মান দিয়ে আমরা হচ্ছে ক্যাথোড বা অ্যানোড এইটা কিভাবে বের করব। সো বিজারণ মান দিয়ে ক্যাথোড বা অ্যানোড কে কি, এইটা বের করার উপায় খুব সিম্পল। ঠিক আছে, উপায় খুব সিম্পল। একটা হচ্ছে আমাদের তোমার ধাতুর সক্রিয়তা সিরিজ মুখস্থ করা। ধাতুর সক্রিয়তা সিরিজের উপরে যে আছে সে অ্যানোড হিসেবে কাজ করে, নিচে যে আছে সে ক্যাথোড হিসেবে কাজ করে। সো তুমি মুখস্থ করলে উপরে যারে পাবা তার অ্যানোড দিয়ে দিবা, আর নিচে যারে পাবা তার ক্যাথোড দিয়ে দিবা। এটা একটা সিম্পল ওয়ে। আমি এই ওয়েটা একদমই ফলো করি না। ঠিক আছে, কারণ আমি একটা জিনিস দেখছি যে এই টাইপের ম্যাথ গুলা খুব কম আসে, যেখানে আমার আলাদা করে ভ্যালু দেয়া থাকে, যেই ভ্যালু দেখে আমার হচ্ছে যে বলা থাকে না যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অ্যানোড ক্যাথোড বুঝতে পারি। যেমন দেখো আমাদের পাত্রে রাখার ম্যাথ আসে, পাত্রে রাখার ম্যাথের ক্ষেত্রে আমরা কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড বলতে পারি। আর যদি পাত্রে রাখার ম্যাথ না আসে, তাহলে আমাদের কোষ সংকেত দেয়া থাকে, কোষ সংকেত দেখে আমরা বুঝে যাই যে আমাদের কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। আচ্ছা, যদি তাও না থাকে, তাহলে হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া দেয়া থাকে, কোষ বিক্রিয়া দেখে আমরা বুঝে যাই কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। সো এইভাবে আমরা কিন্তু অনায়াসে আইডেন্টিফাই করতে পারি। তারপরেও যদি তোমার মনে হয় যে না ভাইয়া এখনো আমি বুঝতেছি না যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, তখন আমার একটা খুব সিম্পল ট্রিক আছে। ট্রিকটা কি দেখো, তোমার হচ্ছে ধাতু সক্রিয়তা সিরিজের উপর থেকে নিচে আসলে দেখবা যে উপরের অংশে আমাদের বিজারণ ঘটে। ঠিক আছে, আর উপরের অংশে হচ্ছে জারণ ঘটে, আই গেস উপরের অংশে জারণ ঘটে আর নিচের অংশে বিজারণ ঘটে, সামথিং লাইক দ্যাট। সো উপরের অংশে যদি জারণ ঘটে, সো আমাদের, আচ্ছা আমি একটু মুছে দিলাম। সো এই যে উপরের অংশে যেইগুলো অংশটা ঘটবে, উপরের অংশে ধরো হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হইছে। সো এই জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর জন্য উপরে আমাদের যেই ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা হচ্ছে তোমার জারণ বিভব। তো জারণ বিভবের ভ্যালু আসবে উপরের জন্য পজিটিভ, সাপোজ ধরো হচ্ছে 0. কত দিলাম আমরা হচ্ছে 76। আর নিচে আমাদের বিজারণের জন্য যে ভ্যালুটা থাকবে সেই বিজারণের জন্য ভ্যালুটা ধরো সিলভার প্লাস থেকে সিলভার, বিজারণের জন্য এখানকার ভ্যালু হবে হচ্ছে পজিটিভ, ধরো 0.76। তো ভালো করে খেয়াল করলে দেখবা এই জায়গাতে পজিটিভ কখন, বিজারণের জন্য পজিটিভ। এর মানে কি, এর সাথে যা হওয়ার ছিল তাই হইছে বলে এটা পজিটিভ, আর এর সাথে যা হওয়ার ছিল সেটা হইছে বলে এটা পজিটিভ। যদি কখনো কোনো ভ্যালু নেগেটিভ আসে, তার মানে হচ্ছে এর সাথে যেটা হওয়ার ছিল তার উল্টাটা হইছে। এর সাথে যদি জারণ হওয়ার কথা ছিল তাহলে বিজারণ হইছে, এর সাথে যদি বিজারণ হওয়ার কথা ছিল তার উল্টা হইছে, জারণ হইছে। সো এইটা দেখে কোনটা জারণ হবে আর কোনটা বিজারণ হবে এটা অনায়াসে বলে দেওয়া যায়। ঠিক আছে,
কোনটা জারণ হবে কোনটা বিজারণ হবে অনায়াসে বলে দেওয়া যায়। তার মাধ্যমে আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারি যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, মানে কোনটা উপরে যাবে আর কোনটা নিচে যাবে। ঠিক আছে, কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে এটা আমরা অনায়াসে আইডেন্টিফাই করতে পারি। আরেকটা উপায় হচ্ছে ধাতু সক্রিয়তা সিরিজ। সো ধাতু সক্রিয়তা সিরিজ নিয়ে আজকে আমরা ডিটেল আলোচনা করব না, কারণ হচ্ছে ধাতু সক্রিয়তা সিরিজ থেকে তোমার অ্যাডমিশনে একটা এমসিকিউ কোশ্চেন আসে অ্যাডমিশনে, এটাও খুব রেয়ার। আমি ধরো বিগত কয়েক বছর যাবত অ্যাডমিশনে তোমার হচ্ছে ইয়ার কোশ্চেন সলভ করাচ্ছি, তোমার কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস নিই আমি হিউজ পরিমাণে। সো এই টাইপের জায়গাগুলো থেকে কোশ্চেন খুব কম আসতে দেখি, আর যেগুলো কম আসে ওগুলো আমি আবার কেন জানি আস্তে 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 ভুলে যাই, আবার প্র্যাকটিসে থাকে না। সো এই অংশটা তেমন একটা আমি দেখি নাই, বাট তোমাদের যদি জেনুইনলি প্রয়োজন পড়ে আমি হচ্ছে এই জিনিসটার একটা সুন্দর ব্যাখ্যামূলক ভিডিও দিয়ে তোমাদেরকে বুঝাই দিব, সমস্যা নেই। সো আজকে আমরা যেই ফ্লোতে ছিলাম সেই ফ্লোতেই ক্লাসটা নিব এবং কন্টিনিউ করব। সো আমাদের ফ্লোটা এরপরে আমরা পরবর্তী অংশে যাব, ফ্লোর পরবর্তী অংশে যাব। পরবর্তী অংশে কি আছে দেখো, আমাদের আরেকটা ম্যাথ আছে। ম্যাথটা কি বলছে, জিঙ্ক 2+ এর ঘনমাত্রা 0.1 মোল পার লিটার, কপার 2+ আয়নের ঘনমাত্রা 0.002 মোল পার লিটার হলে, এটা 0.002 মোল পার লিটার হলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইএমএফ হিসাব করো। সো দেখো আমাদের আলাদা আলাদা ঘনমাত্রা দিয়ে দিছে, আলাদা আলাদা ঘনমাত্রা দিয়ে আমাদেরকে ইএমএফ হিসাব করতে বলছে। সো যখনই আমাদের এরকম কন্ডিশন দিয়ে দিবে যে ইএমএফ হিসাব করতে বলবে, তখন আমাদের নার্নস্ট ইকুয়েশন দিয়ে করতে হবে। কারণ কি আমরা জানি যে নার্নস্ট ইকুয়েশন হচ্ছে ভিন্ন ভিন্ন কন্ডিশনে আমরা ব্যবহার করি। নার্নস্ট ইকুয়েশন আমরা কি করি, ভিন্ন ভিন্ন কন্ডিশনে ব্যবহার করি। সো এরকম যখন কন্ডিশন আমাদের দিয়ে দিবে তখন আমাদের নার্নস্ট ইকুয়েশন দিয়ে ম্যাথ করতে হবে। সো নার্নস্ট ইকুয়েশন দিয়ে যদি আমাদের ম্যাথ করতে হয় আমরা কিভাবে করব? সো আমরা একটু নার্নস্ট ইকুয়েশনের পরিচয় দেখে আসি, ঠিক আছে? নার্নস্ট ইকুয়েশনের পরিচয় দেখে আসি। সো চলো আমরা নার্নস্ট ইকুয়েশনের পরিচয়টা দেখবো। সো আমাদের নার্নস্ট ইকুয়েশনের বেসিক পরিচয় হচ্ছে, আগেগুলো আমাদের সাথে সাথে খাতায় নোট করবা, আমি মুছে দিয়ে তারপরে ম্যাথ করবো। আগে নার্নস্ট ইকুয়েশন সম্পর্কে তোমাদের ধারণা দিব, তারপরে ম্যাথটা করবো। সো আগে আমরা নার্নস্ট ইকুয়েশনের পরিচয় দেখি। নার্নস্ট ইকুয়েশন হচ্ছে ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস আর টি ডিভাইডেড বাই এন এফ, আর এখানে থাকে হচ্ছে লন কিউ। এইটা হচ্ছে আমাদের নার্নস্ট ইকুয়েশন। সো এখন তুমি বলবা ভাইয়া এখানে যা যা লিখলেন, কি কি লিখলেন? ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস আর টি বাই এন এফ লন কিউ, এর অনেক কিছুই তো আমি বুঝি না। তো তুমি বুঝি না, আমি তোমাকে বুঝাই দিব, সমস্যা নেই। এই জায়গাতে দেখো ই নট সেল যে অংশটা আছে, ই নট সেল যে অংশটা আছে, এইটা হচ্ছে প্রমাণ অবস্থায় সেল বিভব বা কোষ বিভব, যেটা আমরা এতক্ষণ দেখা শিখে আসছি যে প্রমাণ অবস্থায় সেল বিভব বা কোষ বিভব কাকে বলে কি। ঠিক আছে, এতক্ষণ আমরা দেখে শিখে আসছি যে প্রমাণ অবস্থায় সেল বিভব বা কোষ বিভব কাকে বলে। সো এটা হচ্ছে আমাদের প্রমাণ অবস্থায় কোষ বিভব। আর এই যে অংশটা, এই অংশটা হচ্ছে প্রমাণ অবস্থায় কোষ বিভব থেকে কতটুকু পরিমাণে বিচ্যুত হচ্ছে, প্রমাণ অবস্থায় কোষ বিভব থেকে কতটুকু পরিমাণে বিচ্যুত হচ্ছে সেই অংশটা হিসাব করি আমরা এই ইকুয়েশন দিয়ে, এবং আদর্শ থেকে বিচ্যুত অংশটা বাদ দিলে আমরা তোমার হচ্ছে ওই যে কোনো অবস্থার কোষ বিভবটা পেয়ে যাই। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এখানকার বেসিক থিওরি, যেটা ফলো করে আমরা এই ম্যাথটা করি। এখন এখানে যদি আমরা একটু পরিচয়টা দেখি, পরিচয়ের ভিতরে দেখো আমরা একটু পরিচয়গুলো বোঝার চেষ্টা করি। যেমন আমাদের আর আছে, টি আছে, এন আছে, এফ আছে, এগুলার পরিচয় তো আমরা জানি না। তো পরিচয় দেখলে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, যেটার ভ্যালু হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু। এবার টেম্পারেচার কি? টেম্পারেচার হচ্ছে আমাদের টিটা হচ্ছে টেম্পারেচার, যেই টেম্পারেচার দেয়া থাকবে সেটা কেলভিন এককে, অর্থাৎ সেন্টিগ্রেডে দেয়া থাকবে সেটাকে কেলভিনে কনভার্ট করে নিতে হবে 273 দিয়ে যোগ করে। এরপরে এনটা কি? এনটা দেখে তুমি ভাববা ভাইয়া এন মুভি মোল, এন হচ্ছে মোল না, এন মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, মনে রাখবা নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ, এর মানে কি কতগুলা ইলেকট্রন আদান প্রদান করে, নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ, বিক্রিয়াতে কতগুলা ইলেকট্রন আদান প্রদান করে সেটাই হচ্ছে আমাদের এন। আর এফ হচ্ছে আমাদের ফ্যারাডের ধ্রুবক, সেটার ভ্যালু কত? 96500 কুলম। সো এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ। এখন নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ বলতে কি বোঝায় আমরা একটু বোঝার চেষ্টা করব আস্তে আস্তে ধীরে সুস্থে। আরেকটা জিনিস আছে দেখো এখানে লিখছি, সেটা হচ্ছে লন কিউ। কিউটা কি? কিউটাকে বলে হচ্ছে বাংলায় বলে হচ্ছে বিক্রিয়া অনুপাত, বিক্রিয়া অনুপাত।
বিক্রিয়া অনুপাত। সো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যদি আমরা একটা বিক্রিয়া দেখি সেই বিক্রিয়ার অনুপাতকে আমরা বিক্রিয়া অনুপাত বলবো। সো আমি এতক্ষণ পর্যন্ত যা যা লিখছি এটা একটু তোমরা কাইন্ডলি খাতায় তুলে নাও, আমি এটা মুছে দিয়ে তারপরে বাকি অংশ করব। তোমরা একটু খাতায় তুলে নাও, আমি এটা মুছে দিয়ে তারপরে বাকি অংশ করব, তাহলেই তোমরা আরো ভালো বুঝবা। ঠিক আছে, সো আমরা কিউ দেখলাম, সেটা হচ্ছে বিক্রিয়া অনুপাত। সো তোমরা একটু হ্যাঁ ওকে, বিক্রিয়া অনুপাত। সো আমি এই অংশটা মুছে দিলাম দিয়ে এন্ড তোমাদের এখন আমি হচ্ছে বাকি অংশ শেখাবো। সো বিক্রিয়া অনুপাত ব্যাপারটা নিয়ে আমরা আসি। বিক্রিয়া অনুপাত কিউটা আমরা কিভাবে লিখবো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সাপোজ ধরো আমাদের কাছে একটা কোষ বিক্রিয়া দেয়া আছে, জিঙ্কের সাথে জিঙ্ক সালফেট এবং কপার সালফেট থেকে কপার, এইটা হচ্ছে আমাদের একটা কোষ বিক্রিয়া দিয়ে রাখছে। সো এই কোষ বিক্রিয়ায় ভালো করে খেয়াল করলে দেখবা জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ পরিণত হয়। আর এই জায়গাতে ভালো করে খেয়াল করে দেখবা কপার 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার 2+ 2টা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়। তার মানে ভালো করে খেয়াল করলে দেখো এইটা কি রিঅ্যাক্টেন্ট না, এইটা রিঅ্যাক্টেন্ট, এটা বিক্রিয়া করছে, এইটা প্রোডাক্টে পরিণত হয়েছে না, হয়েছে কিনা বলো। আর এদিকে খেয়াল করলে দেখবা এইটাও রিঅ্যাক্টেন্ট, এইটাও প্রোডাক্ট। আমরা যদি টোটাল কোষ বিক্রিয়াটা যোগ করলে দেখো 2টা করে ইলেকট্রন আদান প্রদান হয়েছে, জিঙ্ক থেকে জিঙ্ক প্লাস কপার 2+। আচ্ছা এটা একটু মুছে দিই। সো দেখো কি আসতেছে, জিঙ্ক প্লাস কপার 2+ বিক্রিয়া করে জিঙ্ক 2+ প্লাস কপার এটাতে পরিণত হলো। তাহলে দেখো তো ভালো করে খেয়াল করলে বুঝবা যে এই দুইটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টেন্ট বা বিক্রিয়ক, এই দুইটা কি বলতো, এই দুইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট বা উৎপাদ। সো আমরা যখন কোথাও কিউ লিখি, কিউ মানে হচ্ছে বিক্রিয়া অনুপাত। বিক্রিয়া অনুপাত মানে হচ্ছে উপরে উৎপাদগুলোর ঘনমাত্রা, নিচে বিক্রিয়কগুলোর ঘনমাত্রা। সো উপরে উৎপাদগুলো কে কে আছে, জিঙ্ক 2+ এর উন্নীত ঘাত সহ ঘনমাত্রা আর কপারের উন্নীত ঘাত সহ ঘনমাত্রা। আর নিচে দেখো বিক্রিয়কের ক্ষেত্রে জিঙ্কের উন্নীত ঘাত সহ ঘনমাত্রা ইন্টু কপার 2+ এর উন্নীত ঘাত সহ ঘনমাত্রা। সো তার মানে কি দাঁড়ালো, বিক্রিয়া অনুপাত মানে হচ্ছে উপরে যাবে প্রোডাক্ট আর নিচে যাবে কি রিঅ্যাক্টেন্ট, উপরে যাবে কি প্রোডাক্ট, নিচে যাবে কি রিঅ্যাক্টেন্ট। এইটা হচ্ছে আমরা ওই যে পড়ছি না, আমরা হচ্ছে কেপিকেসি পড়ছি না, কেপিকেসির ক্ষেত্রে কেপিকেসি বের করছিলাম আমরা কি সাম্য অবস্থায়। সো কেসি বের করছি আমরা সাম্য অবস্থায় ঘনমাত্রা দিয়ে, কেপি বের করছি আমরা সাম্য অবস্থায় চাপ দিয়ে। সো আমরা বিক্রিয়া অনুপাত কিউ হচ্ছে আমাদের ওই সেই বিক্রিয়া অনুপাত বা রিঅ্যাকশন কোশেন্ট যেটা যে কোনো অবস্থায় বের করতে হয়। আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে বিক্রিয়ার দিক নির্ণয়ের ক্ষেত্রে কিউপি কিউসি কেপি কেসি এগুলা বের করি, সেই কিউটাই হচ্ছে এই কিউ। এইটা যদি আমরা ঘনমাত্রা দিয়ে করি তাহলে সেটাকে আমরা কিউসি বলতে পারবো, এটাকে যদি আমরা তোমার হচ্ছে চাপ দিয়ে করি তাহলে আমরা কিউপি বলতে পারবো। সো এইটাই আমরা হচ্ছে ওই নার্নস্ট ইকুয়েশনে বসাই। সো এতদূর পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, এখান থেকে আরেকটা জিনিস আমাদের ক্লিয়ার করতে হবে, এই যে বিক্রিয়াটা আমরা করলাম অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া, অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়ায় দেখো আমাদের নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ হয়েছিল কয়টা, দুইটা ইলেকট্রন এক্সচেঞ্জ হয়েছিল। সো আমাদের এন এর ভ্যালু এই বিক্রিয়ার জন্য কত বসতো, 2 বসতো। ঠিক আছে, সো আমরা এই ম্যাথটা করব, এই ম্যাথটা আমরা দেখবো যে এই ম্যাথের ক্ষেত্রে কত বসে। সো আমরা একটু এই ম্যাথটার ক্ষেত্রে দেখি কত বসে আমাদের, ভালো করে দেখি। এই জায়গাতে আমাদের কি কি দেয়া আছে, আমাদের প্রথমত যে এই জায়গায় দেখো আমাদের আলাদা আলাদা জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কপার 2+ থেকে কপার দেয়া আছে, এইটা আমাদের দেয়া আছে। সো ভালো করে খেয়াল করলে দেখবা যে জিঙ্কের ভ্যালুটা হচ্ছে পজিটিভ আর কপার থেকে কপার 2+ এর ভ্যালুটা কি নেগেটিভ। তার মানে এইটা কপার থেকে কপার 2+ হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল কপার 2+ থেকে কপার 2+ থেকে কপার। সো এই জন্য এইটা হচ্ছে আমার অ্যানোড হিসেবে কাজ করবে, এটা হচ্ছে আমার ক্যাথোড হিসেবে কাজ করবে, স্বাভাবিক কোষ। সো তাহলে যদি তাই হয় তাহলে এখান থেকে যদি আমরা ইনট সেল বের করি, ইনট সেলে অ্যাজ এ অ্যানোড কি কাজ করবে, ইনট জিঙ্ক থেকে জিঙ্ক 2+ কাজ করলো, প্লাস এখানে দেখো কপারের ক্ষেত্রে ক্যাথোডের ক্ষেত্রে কি কাজ করবে, কপার 2+ থেকে কপার। সো ভালো করে বোঝার চেষ্টা করি, এখানে 0.76 এইটা পেলাম, আর এখানে কি পাচ্ছি 0.34 এটা পেলাম। সো এখান থেকে আমাদের ইনট সেল আসলো
1.1 ভোল্ট। এটা কি আসলো? এটা হচ্ছে আমাদের ইনট সেল। বাট ইনট সেল দিয়ে তো আমাদের লাভ নাই, আমাদের তো আরো অনেক কিছু দেয়া আছে। তো যেহেতু ইনট সেল দিয়ে লাভ নাই, আমাদের অনেক কিছু দেয়া আছে, ওগুলা করতে হবে। ওগুলা আমরা কিভাবে করব ভালো করে খেয়াল করে দেখো। আমাদের এখানে কোষটা কি? কোষটা হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্কের সাথে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, জিঙ্কের সাথে তোমার হচ্ছে কপার 2+ বিক্রিয়া করে জিঙ্ক 2+ প্লাস কপার তৈরি করছে। এটা হচ্ছে আমাদের কোষ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এখানকার কোষ। এটা আমরা কিভাবে লিখলাম? এটা আমরা জেনারেলি এই অংশ দেখেও কিন্তু লিখতে পারি। কিভাবে দেখো, আমরা এইটা মুছে দিয়ে তোমাকে হচ্ছে ওইটা লেখা একটা একটু শেখাই। কিভাবে লিখলাম? প্রথমে আমরা অ্যানোডের বিক্রিয়া লিখবো। প্রথমে আমরা কি লিখবো? অ্যানোডের বিক্রিয়া লিখবো। অ্যানোড, দেখো এটা অ্যানোড, অ্যানোড হিসেবে কাজ করছে। সো জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ এ পরিণত হলো, এটা হচ্ছে আমাদের অ্যানোডের বিক্রিয়া। আর ওখানে দেখো কপার সেই 2টা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হলো, এটা হচ্ছে আমাদের ক্যাথোডের বিক্রিয়া। সো এইগুলা এখন যদি কাটাকাটি করি, এই দুইটা কেটে কেটে যে জিঙ্ক প্লাস কপার 2+ বিক্রিয়া করে আমাদের তৈরি করে হচ্ছে জিঙ্ক 2+ প্লাস কপার। ওকে, যদি তাই তৈরি করে তাহলে দেখো এই জায়গা থেকে আমরা পেয়ে যাচ্ছি এইটা হচ্ছে আমার রিঅ্যাক্টেন্ট, এইটা রিঅ্যাক্টেন্ট, এইটা প্রোডাক্ট, এটা প্রোডাক্ট। সো এইটা বের করার আলাদা একটা সহজ উপায় আছে। সেই সহজ উপায়টা কি? দেখো এখানে খেয়াল করলে বুঝতে পারবা, এইটা রিঅ্যাক্টেন্ট, এইটা প্রোডাক্ট, এইটা রিঅ্যাক্টেন্ট, এইটা প্রোডাক্ট। দেখো তো রিঅ্যাক্টেন্ট গুলো এক সাইডে আসছে আর প্রোডাক্ট গুলো এক সাইডে আসছে কিনা? 2 প্রোডাক্ট দেখো এক সাইডে চলে আসছে, 2 রিঅ্যাক্টেন্ট দেখো এক সাইডে চলে আসছে। সো এইভাবে এখান থেকে বের করা যায়। এখন আমরা ই সেল বের করব। ই সেল বের করবো কিভাবে? ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস আর টি ডিভাইডেড বাই এন এফ ইন্টু লন কিউ। কিউ এর ভ্যালু কি? উপরে প্রোডাক্ট, নিচে রিঅ্যাক্টেন্ট। সো প্রোডাক্ট কে কে আছে? দেখো কপার 2+ আছে আর কপার আছে। সো কপার 2+ এর ঘনমাত্রা এবং কপারের ঘনমাত্রা। সো যখনই আমাদের এরকম কোনো কিছু আসবে, ভালো করে খেয়াল করলে দেখবা এইটা হচ্ছে অ্যাকুয়াস, এইটা হচ্ছে সলিড, এইটা অ্যাকুয়াস আর এটা হচ্ছে সলিড। তো যখনই আমাদের এরকম কপার আসবে, মানে সলিড আসবে, সলিডের ক্ষেত্রে আমরা ঘনমাত্রাকে 1 ধরি। যে কোনো সলিডের ক্ষেত্রে বা বিশুদ্ধর ক্ষেত্রে আমরা ঘনমাত্রাকে 1 ধরি। সো এই প্রোডাক্ট আমরা উপরে লিখলাম, নিচে আমরা এখন রিঅ্যাক্টেন্ট লিখবো। সো রিঅ্যাক্টেন্ট যদি আমরা লিখি, এটা কপার না, এটা হচ্ছে জিঙ্ক, ঠিক আছে? এটা জিঙ্ক, এই সাইডে জিঙ্ক ছিল না, জিঙ্ক। সো নিচে এখন আমরা রিঅ্যাক্টেন্ট লিখলে দেখো জিঙ্কের জন্য আমরা 1 ধরবো আর কপার 2+ এর ঘনমাত্রাকে আমরা নিচে লিখবো। যদি এই লিখতে পারি, দেন এখন আমরা এই উপরের লাইনটাতে খেয়াল করব। সো আমরা ই নট সেলের ভ্যালু 1.1 বসিয়েছিলাম, আর এর ভ্যালু আমরা জানতাম হচ্ছে 8.314। টেম্পারেচার দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল, তার মানে কত? 298 কেলভিন। দেখো নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ হয়েছিল কয়টা? 2টা করে ইলেকট্রন এক্সচেঞ্জ হয়েছিল। এন্ড দেন 2টা করে ইলেকট্রন এক্সচেঞ্জ হওয়ার পরে আমাদের কাছে আর কি থাকতেছে? আমাদের কাছে আর থাকতেছে হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখবা, ভালো করে খেয়াল করলে দেখবা আর থাকতেছে হচ্ছে ইএফ, তাই না? এন এফ বা এফ এর ভ্যালু হচ্ছে 965। আচ্ছা এটা এরকম করে জুম ইন জুম আউট করা যায়। 9, এটা কাঁপতেছে কেন? লিখতেই পারি না। ওকে, সো 965 দূর। আচ্ছা, জানি না হঠাৎ করে কি হলো, এটা কাঁপতেছে, জুম ইন জুম আউট হয়ে যাচ্ছে, সো লিখতে পারতেছি না। বুঝছো, এতদিন যাবত এর থেকে ক্লাস নিতেছি, নিয়ে তারপরে আমার এই অবস্থা। আমি তো ধরো টেমি স্কুলে দীর্ঘদিন যাবত ক্লাস নিতেছি, তো তারপরে এই অবস্থা যে এগুলোর সাথে অ্যাডজাস্ট করতে পারতেছি না। এটা হচ্ছে একটা নতুন অ্যাপ, যে অ্যাপে আমি ক্লাস নিতেছি। বেসিক্যালি আমি হচ্ছে তোমার ওই ম্যাকের নোটে ক্লাস নিই আর হচ্ছে তোমার পাওয়ার পয়েন্টে ক্লাস নিই, এই দুইটা জিনিসে ক্লাস নিয়ে নিয়ে আমি অভ্যস্ত। এইটা হচ্ছে মাই ভিউ বোর্ড বলে একটা অ্যাপ। এই অ্যাপের যে ইন্টারফেসটা আছে, এটা একটু বেশ আজগবি টাইপের ইন্টারফেস, বুঝছো?
উল্টাপাল্টা সব কাজ কাম করা যায়। পেন গুলাও খুব একটা সুবিধার না। সো এটার সাথে আমি এখনো অ্যাডজাস্ট করে পারি নাই, দ্যাটস ওয়াই আমার এই প্রবলেমটা হচ্ছে। সো আশা করি কয়েকদিনের ভিতরে ঠিক হয়ে যাবে। সো ঠিক হয়ে গেলে দেন আমরা করতে পারবো। সো আমি যেখানে ছিলাম এরপরে আর কি কি করতে হবে আমি তোমাকে বলে দিই। এই জায়গা থেকে দেখো ঘনমাত্রা দেয়া আছে, এ একটা ঘনমাত্রা দেয়া আছে আর এ একটা ঘনমাত্রা দেয়া আছে। আচ্ছা, এ একটা ঘনমাত্রা দেয়া আছে, এ একটা ঘনমাত্রা দেয়া আছে, এ একটা ঘনমাত্রা দেয়া আছে আর এ একটা ঘনমাত্রা দেয়া আছে। সো আমাদের যেটা করা লাগবে, আমরা একটু এখন মেবি বুঝতে পারছি কি কি করা লাগবে। সো ওই যে ঘনমাত্রাগুলা আমরা নিব, এই যে ঘনমাত্রাগুলো আমরা নিব সেই ঘনমাত্রাগুলো বসাবো। সেখানে আমাদের বসবে 96500 ইন্টু লনের উপরে ঘনমাত্রা যাবে কার, কপার 2+ এর না জিঙ্ক 2+ এর? অবশ্যই এখানে জিঙ্ক ছিল, সো জিঙ্কের ঘনমাত্রা যাবে উপরে। জিঙ্কের ঘনমাত্রা দেখো আমাদের এখানে দেয়া আছে 0.1, আর নিচে যাবে হচ্ছে কপার 2+ এর ঘনমাত্রা। কপারের ঘনমাত্রা দেয়া আছে কত, 0.002, তাই না, 0.002। সো তারপরে তুমি এটাকে ক্যালকুলেশন করলে এখান থেকে নার্নস্ট ইকুয়েশনের ভ্যালুটা পেয়ে যাবা। এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি কি পেয়ে যাবা, নার্নস্ট ইকুয়েশনের ভ্যালুটা পেয়ে যাবা। সো দ্যাটস ইট, ঠিক আছে, ওকে। আফিফা তিশা বলছে ভাইয়া আপনার চুল তো সিল্কি। আমার ভাইয়া অনেক চুল পড়ে যাচ্ছে, কি করব বলেন। আমারও তো চুল পড়ে, আমারও চুল পড়ে যায় এবং হচ্ছে অনেক বেশি চুল পড়ে। এই জন্য আমি যেটা করি, আমি হচ্ছে শ্যাম্পু একটু কম করি। তোমার ধরো সপ্তাহে একদিন করি, ট্রাই করি যে সপ্তাহে একদিন করার। যদি আমি খুব বেশি বাইরে ঘোরাঘুরি করি, অনেক বেশি ধুলাবালি যায়, সেক্ষেত্রে সর্বোচ্চ 2 দিন, কিন্তু 2 এর উপরে আমি করি না। কারণ যত বেশি শ্যাম্পু করি আমি খেয়াল করে দেখছি শ্যাম্পু করলে চুল বেশি পড়ে। আর এই তো, আর আলাদা করে তেমন কোনো যত্ন টত্ন নিই না। আমি বাসায় গেলে, মানে আমি আমার গ্রামের বাসায় গেলে আমার আম্মু জোর করে মাথায় তেল দিয়ে দেয়, সরিষার তেল হাবি যাবি। বাট আমি জেনারেলি মাথায় অন্য কিছু দিই না, খালি শ্যাম্পুই করি, বুঝছো। তো এছাড়া আমি আলাদা করে কোনো ট্রিক অ্যাপ্লাই করি না। ধরো আমার এই যে সিল্কি সিল্কি চুল হচ্ছে আমার আব্বু আম্মুর জন্য, আব্বু আম্মু দুজনেরই চুল অনেক সিল্কি, যার কারণে আমার এরকম হয়েছে। আমার ছোট ভাই যে, ওর চুল আরো বেশি সিল্কি। তো এই আর কি। সো ভ্যালুটা আসছে কত, 1.05 ভোল্ট। ওকে, 1.05 ভোল্ট, এটা হচ্ছে আমাদের ভ্যালু। ওকে, সো এই পর্যন্ত পড়ার পরে আমাদের আশা করি যে এই জায়গা থেকে যে সমস্ত টপিকগুলা থেকে কোশ্চেন আসে, যেমন দেখো ফ্যারাডের প্রথম সূত্র থেকে কোশ্চেন আসে, কোষ সংকেত লেখা থেকে আমাদের হচ্ছে এমসিকিউ আসে, নার্নস থেকে আমাদের কোশ্চেন আসে, আর পাত্রে রাখা যাবে কিনা এই জায়গা থেকে আমাদের কোশ্চেন আসে। যেই জায়গাগুলো থেকে আমাদের নর্মালি এইচএসসি তে কোশ্চেন আসে প্রত্যেকটা জায়গা আমি দেখিয়ে দিয়েছি। এরপরে আমাদের এখান থেকে আর কি কি টপিক তুমি পড়বা, সেটা হচ্ছে তোমার হচ্ছে তড়িৎদ্বার পড়বা, প্রমাণ তড়িৎদ্বার, ঠিক আছে। সো তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড, আরে আমি ওয়ার্ডগুলো ভুলে গেলাম কেন। সো আর কয়েকটা জিনিসপত্র আছে যেগুলো তোমাকে পড়তে হবে। সো ওই জিনিসপত্রগুলো সম্পর্কে আমি তোমাকে বলে দিব, ঠিক আছে, ইনশাল্লাহ তোমাদের বলে দিব। তোমরা একটু এই চ্যাপ্টারের শেষে তড়িৎ রসায়নের মেইন বইয়ে যে এমসিকিউ গুলো আছে ওই এমসিকিউ গুলা একটু সলভ করে ফেলবা। আমি চেষ্টা করবো আজকে ওই এমসিকিউ গুলার রেকর্ডেড ভিডিও রেকর্ড করে যাওয়ার। যদি যাইতে পারি তাহলে কালকে তোমাদের ক্লাস দিয়ে দিতে পারবো, আর যদি না যাইতে পারি তাহলে কালকে বা পরশুদিন তোমাদের আমি ক্লাস দিব, ঠিক আছে। সো ওই এমসিকিউ গুলা তুমি যদি কভার করো তাহলে লাভ কি হবে আমি তোমাকে বলি। মেইন বইয়ের ভিতরে অনেক ইনফরমেশন, সিলেবাসে সবকিছু নাইও, সো সবকিছু তোমার তো পড়া লাগবে না, কিন্তু তোমাকে তো এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তাহলে এমসিকিউ ওই মেইন বইয়ের শেষে যেগুলো আছে এগুলোই তুমি যদি কমপ্লিট করে ফেলো, সো মেইন বইয়ের ওই চ্যাপ্টারের পরে যে এমসিকিউ গুলো আছে এগুলা থেকেই তুমি কমন পেয়ে যাবা। আর স্পেসিফিক ভাবে এই টাইপ গুলা তুমি যদি শিখে যাও, এরপরে তুমি এখান থেকে কি করবা, এখান থেকে আর 5 সেট সিকিউ করবা, এখান থেকে আর 5 সেট সিকিউ করবা, আর হচ্ছে ওই মেইন বইয়ের শেষের হচ্ছে এমসিকিউ কভার করবা, মানে 5টা সিকিউ সলভ করবা আর মেইন বইয়ের এমসিকিউ গুলো আবার কভার করবা। এতেই তুমি এই চ্যাপ্টার থেকে মোটামুটি সবকিছু কমন পেয়ে যাবা। সো এইটুকুই ছিল ওভারঅল তোমাদের সাথে আমার ক্লাস। তোমাদের আর যদি কোনো বিষয় জানার থাকে বা ভাইয়ের কাছে প্রশ্ন থাকে, সো তোমরা আমাকে কমেন্টে করতে পারো। আমরা মোটামুটি অনেকটা সময় ধরে ক্লাস নিতেছি, প্রায় হচ্ছে 1 ঘন্টা 40 মিনিটের উপরে, 1 ঘন্টা 40 মিনিটের উপরে। সো আমরা প্রায় ক্লাসের শেষের দিকে আসছি। তোমাদের যদি স্পেসিফিক ভাবে কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারো,
আমি ইনশাল্লাহ ওগুলার উত্তর দিয়ে ক্লাসটি লাইভটি আজকের মতো এখানেই শেষ করব। ওকে ওকে, ক খ দাগের একটা সাজেশন দেন। আমার একটা ইচ্ছা হচ্ছে তোমাদের জন্য ক খ এর কিছু ভিডিও রেকর্ড করে দেয়া, ঠিক আছে? সাজেশন বলতে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে সমস্ত ক খ গুলো আসে ওগুলা তোমাদের খুব সুন্দর মতো বুঝিয়ে বুঝিয়ে, কারণ কি প্রত্যেকটা সংজ্ঞা এবং ব্যাখ্যামূলক কোশ্চেন গুলা আমাদের পড়তে বেশ অসুবিধা হয়। আমরা অনেকে অনেক কিছু বুঝিও না, কোনটা পড়বো কোনটা পড়বো না, বাট আমরা যেহেতু দীর্ঘদিন ধরে পড়াচ্ছি কোনগুলা দেয় আমরা জানি। সো আমরা নিজেরা অনেক ক্ষেত্রে অনেক বড় বড় জায়গাতে প্রশ্ন করি। সো আমাদের জন্য এই জিনিসগুলো অ্যানালিটিক্যাল মাইন্ডসেট থেকে ইজি তোমাদেরকে সাজেস্ট করা। সো সেজন্য আমি চিন্তা করছি যে তোমাদের পরীক্ষার আগেই কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি ক খ ভিডিও রেকর্ড করে ক্লাস দিব তোমাদের, ঠিক আছে? যে তড়িৎ রসায়ন থেকে 20টা মতো ক কোশ্চেন তোমাদেরকে হচ্ছে ক্লাসে বুঝিয়ে দিলাম, 15টা মতো খ কোশ্চেন তোমাদের ক্লাসে বুঝিয়ে দিলাম। রেকর্ডেড ক্লাস দিব, অবশ্যই লাইভ ক্লাস দেওয়া পসিবল হবে না আমার জন্য। সো ক্লাসে বুঝিয়ে দিলে দেখবা যে ওগুলাই তুমি হচ্ছে কমন পেয়ে যাচ্ছ। আর তোমরা চাইলে ওগুলার পিডিএফও দিয়ে দিলাম। আচ্ছা, আফিফা বলছে ভাইয়া ইয়াটা আগেও পড়া ছিল বাট মনে থাকে না। সো প্রবলেম হইতেছে যেটা তোমার মনে থাকে না, কারণ হচ্ছে তুমি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করো না। ধরো আমি যা যা তোমাদের আজকে শেখালাম এগুলো তুমি সব দেখছো, বাট প্র্যাকটিস তো করো নাই। প্র্যাকটিস করতে গেলে প্রত্যেকটা জিনিস তুমি আমার থেকে বুঝে নেওয়ার পরে একা একা প্র্যাকটিস করা শিখবে, একা একা বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা যে কোনটা কি হবে কোনটা কি হবে কোনটা কি হবে কোনটা কি হবে। প্রত্যেকটা যদি তুমি একা একা বুঝে বুঝে লিখে লিখে প্র্যাকটিস করো, দেন ইট উইল বি মাস মোর বেটার। এটা আরো অনেক বেটার হবে। তুমি দেখবা যে আস্তে আস্তে তুমি এটাতে একটা পারফর্ম লেভেলে যাচ্ছ। ওই যে কালকে আমি একটা লাইভে বলতেছিলাম যে আমাদের যদি কোনো কিছু করতে হয়, আমাদের যদি কোনো কিছু শিখতে হয়, তাহলে এর কয়েকটা স্টেপ আছে। স্টেপ নাম্বার 1 সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড, মানে হচ্ছে বুঝো। তো আমি তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত কিন্তু বুঝাইছি। আন্ডারস্ট্যান্ডের পরে সেকেন্ড স্টেপে তোমাকে করতে হবে কি? প্র্যাকটিস। প্র্যাকটিস অনেক বেশি লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, দেন তুমি পারফর্ম করতে পারবা, ঠিক আছে? সো এই 3টা স্টেপ তুমি যদি ফলো না করো তাহলে দেখবা যে কখনোই তুমি পড়াশোনা করে ফ্রুটফুল কিছু করতে পারতেছো না। সো এই স্টেপ গুলাকে বলা হচ্ছে ইউপিপি, আন্ডারস্ট্যান্ড, প্র্যাকটিস এন্ড দেন পারফর্ম। সো এই কয়েকটা স্টেপ একটু তোমাকে মেনটেন করতে হবে, আন্ডারস্ট্যান্ড, প্র্যাকটিস, পারফর্ম। তাহলে দেখবা যে তোমার জন্য জিনিসপত্রগুলো অনেক বেশি ফ্রুটফুল হইতেছে, ঠিক আছে? সো এই পর্যন্তই ছিল। সো তোমাদের সাথে আমি আজকে লাইভটা খুব বেশি দীর্ঘায়িত করতেছি না। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোন একটি ক্লাসে। পরবর্তী ক্লাস হয়তো কালকে নিতে পারবো না। যদি পরবর্তী পার্ট লাগে, তোমাদের পরবর্তী পার্ট লাগবে না। পরবর্তী পার্টে যদি সিকিউ সলভ করে আরো কোশ্চেন সলভ দেখাই, তো লাইভ ক্লাসটা আমি তোমাদের পরশুদিন নিতে পারি। আমার এক্সাম থাকবে পরশুদিন নিতে পারি। টাইম এবং অন্যান্য জিনিসপত্রগুলো আমি তোমাদের জানিয়ে দিব। সো তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি লাইভটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি।